আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে স্বাগত জানাচ্ছি সিকিউ অ্যানালাইসিস ক্লাসে। আজকে আমরা অধ্যায় 7 অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটার সিকিউ অ্যানালাইসিস করব। এই চ্যাপ্টারটা তোমরা সবাই জানো এই চ্যাপ্টারটা কতটা বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রতি বছর বোর্ড প্রশ্নে এই চ্যাপ্টার থেকে একটা সেট সিকিউ কিন্তু সবসময়ই থাকে। এবং এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো কি সেগুলো তোমরা অলরেডি জানো, তারপর আমি বলতেছি যে এখানে জারণ বিজারণ লাসে তেলের নীতিটা সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার পাশাপাশি পানি যোজন এবং আদ্র বিশ্লেষণ বিক্রিয়াও মাঝে মধ্যে সৃজনশীলে আসে। তারপরেও যেহেতু চ্যাপ্টারটা আমরা একটা রিভিশন আকারে এখানে পড়বো, তো রিভিশন আকারে পড়ার আগে সিকিউ সলভ করার আগে আমি তোমাদেরকে একটা অধ্যায়ের সারসংক্ষেপ দিব, যেটা প্রত্যেকটা ক্লাসেই দিচ্ছি। তো চলো আমরা শুরু করি, দেখি যে চ্যাপ্টারে কি কি টপিক তোমাকে অ্যাটলিস্ট একটু মাথায় রাখা লাগবে পরীক্ষায় যখন তুমি যাবা, বা পরীক্ষার হলে যখন তুমি যাবা তখন এই চ্যাপ্টার থেকে কি কি আর কি তোমাকে একটু পড়া লাগবে। এখন ফার্স্টের দিকে যদি আসি, তাহলে এই চ্যাপ্টারে ফার্স্টে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন সম্পর্কে কথা বলা আছে। আমরা জানি যে ভৌত পরিবর্তন মানে হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তন, বা কোনো পদার্থের যখন অবস্থার পরিবর্তন হয় শুধু, তখন সেই ধরনের পরিবর্তনকে আমরা ভৌত পরিবর্তন বলি। আর রাসায়নিক পরিবর্তন কি? রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে ভৌত অবস্থার পরিবর্তন হইতেও পারে, নাও হইতে পারে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে তোমার সম্পূর্ণ নতুন রাসায়নিক ধর্ম বিশিষ্ট একটা পদার্থ তৈরি হবে। এবং এই সম্পূর্ণ নতুন রাসায়নিক বৈশিষ্ট্য বিশিষ্ট পদার্থটা যে তৈরি হলো, এই ধরনের যে পরিবর্তনটা হলো, এটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনে আমরা বিক্রিয়ক পাই আর কি পাই? উৎপাদ পাই। তো এগুলো আমরা মোটামুটি সবাই জানি। তো সেগুলো যদি আমি একটু লিখে দিই, তাহলে তোমাকে ফার্স্টে দেখতে হবে যে ভৌত পরিবর্তনটা কি। তাহলে তুমি যদি ভৌত পরিবর্তন দেখো, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর আরেকটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন। আমি খুব শর্ট যাব, এখানে তো আর তেমন কিছু তোমাকে এক্সপ্লেইন করার মতো কিছু নাই, এগুলো সব সহজ টপিক। এটা পড়া হয়েছে তোমাদের, জাস্ট এখন রিভিশন করব আমরা। তাহলে এই দুই ধরনের পরিবর্তন নিয়ে যখন আমাদের কথা বলতে হবে, এগুলো বেসিক্যালি এমসিকিউতে আসে। আমরা অলরেডি জানি যে ভৌত পরিবর্তন মানে হচ্ছে অবস্থার পরিবর্তন। ভৌত পরিবর্তন মানে কি? অবস্থার পরিবর্তন, ঠিক আছে। আর এখানে এখানে হচ্ছে ধর্মের পরিবর্তন হবে। ঠিক আছে, ধর্মের পরিবর্তন হবে। এগুলো তোমাকে একটু মাথায় রাখা লাগবে। আচ্ছা, আশা করি বুঝছো। এরপরে কিন্তু আমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে গেছে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। এবং আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়াকে কয়েকটা বিষয়ের উপরে, কয়েকটা বিষয়ের ভিত্তিতে ভাগ করা যায়। দিকের ভিত্তিতে একমুখী, উভমুখী, তারপর হচ্ছে কি তাপ উৎপাদনের বা তাপের উপর ভিত্তি করে তাপ উৎপাদী, তাপহারী, আর হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার। একটা হচ্ছে কি রিডক্স আর নন রিডক্স। তো সেগুলো নিয়ে যদি একটু বলি, তাহলে সবার ফার্স্টে তোমাকে যেটা দেখা লাগবে সেটা কি? সেটা হচ্ছে একমুখী বা একমুখী উভমুখী বিক্রিয়া। তাহলে এই একমুখী একমুখী বিক্রিয়াতে কনসেপ্টটা কি? এই একমুখী বিক্রিয়াতে কনসেপ্টটা হচ্ছে সিম্পলি কি হবে বলতো, তোমার বিক্রিয়ক থাকবে আর উৎপাদ থাকবে, তাই না? এই যে দেখো, বিক্রিয়ক এবং বিক্রিয়ক থেকে তুমি কি পাবা? একটা উৎপাদ পাবা, রাইট? তাহলে বিক্রিয়ক থেকে তুমি উৎপাদ পাচ্ছ। এটার মানে হচ্ছে বিক্রিয়াটা একমুখী। এটা আশা করি বুঝছো। এটা সহজ কথা, তাই না? যখন তোমাকে উভমুখী বিক্রিয়ার কথা বলবে, তখন তোমাকে জাস্ট কি করতে হবে? একটা উভমুখী সাইন দিতে হবে, তাই না? তাহলে এই যে এখানে যদি আমি উভমুখী বিক্রিয়াটা লিখি, তাহলে এটা যদি মুছে দিই, আমি এখানে উভমুখী লিখতেছি। তাহলে উভমুখী বিক্রিয়া মানে কি? উভমুখী বিক্রিয়া মানে হচ্ছে এইবার তুমি আর এটা দিতে পারবা না, এবার তোমাকে সাইনটা দিতে হবে হচ্ছে এইরকম কিছু একটা, এই যে এখান থেকে এইটা এবং এখান থেকে এইটা। তাহলে একমুখী আর উভমুখী বুঝছি। এখন একমুখী আর উভমুখী বিক্রিয়া মানে কি? বিক্রিয়া যদি একদিকেই যায় তাহলে সেটা হচ্ছে একমুখী বিক্রিয়া, বিক্রিয়া যদি দুই দিকেই কনভার্ট হইতে পারে সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। এটা তোমরা জানো। আচ্ছা, এরপরে আমাদেরকে যে টপিকটা দেখতে হবে সেটা হচ্ছে তাপ উৎপাদনের উপর ভিত্তি করে বিক্রিয়া কত প্রকার। এখন আমরা অলরেডি জানি যে তাপ উৎপাদনের উপর ভিত্তি করে বিক্রিয়া হচ্ছে দুই প্রকার।
সেটা কি? একটা হচ্ছে তাপ উৎপাদী আর একটা হচ্ছে তাপহারী। তাহলে আমি একটু লিখতেছি, একটা হচ্ছে তাপ উৎপাদী, একটা তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে, একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, রাইট? একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। এখন দুইটার কনসেপ্ট আসলে কি কি বলতে চাইছে এখানে সেটা যদি একটু দেখি, তাহলে তুমি দেখবা তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ উৎপাদন হয়, তাই না? এবং এখানে বোঝার উপায় কি? বিক্রিয়া পাত্র গরম হবে। তাহলে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি একটু লিখে দিচ্ছি, পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, যে তোমাকে এখানে তুমি বুঝতেই পারতেছো এটাতে তাপ উৎপাদন হবে, এখানে তাপ উৎপাদন হবে, তাই না? আচ্ছা, তারপরে তুমি দেখবা যে এখানে তাপ উৎপাদন হবে, তাহলে বিক্রিয়ার পাত্র বা বিক্রিয়ার পরিবেশটা এখানে কি হবে? গরম হবে। তাহলে এখানে বিক্রিয়ার, এখানে হচ্ছে বিক্রিয়ার পরিবেশ গরম হবে। তারপরে কি? তারপরে হচ্ছে এবার আমাকে এখানে ডেলিচ নিয়ে একটু হিসাব করতে হবে। তো এখানে তাপ উৎপাদী বিক্রিয়াকে দুইভাবে লেখা যায়, সেই দুইভাবে যদি আমি একটু লিখি, তাহলে দেখো এখানে তোমার বিক্রিয়ক থাকে, তাই না? এবং বিক্রিয়ক থেকে যখন উৎপাদে পরিণত হয়, বুঝো, হ্যাঁ, বিক্রিয়ক থেকে যখন তোমার উৎপাদে পরিণত হয় এবং যতটুকু তাপ উৎপাদন হয়েছে সেটা যদি উৎপাদের সাইডে এরকম ভাবে লেখা থাকে, তাহলে সেটাও হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার রিপ্রেজেন্টেশন। আবার এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে। সেটা কি? সেটা হচ্ছে যে ধরো তোমার কাছে বিক্রিয়ক আছে এবং উৎপাদ দিয়ে দিছে, মানে এইটুকু তো থাকবে, কিন্তু এখানে উৎপাদিত তাপের পরিমাণটাকে ডেলএইচ আকারে প্রকাশ করতেছে। যে ডেলএইচ আকারে যখন প্রকাশ করতে হবে তখন সেটা কিন্তু -x কিলোজুল আসবে। তো এখান থেকেই কিন্তু আমাদের আসছে যে তাপ উৎপাদী বিক্রিয়ার ডেলএইচ নেগেটিভ। হ্যাঁ, তো এখান থেকে তোমাকে এগুলো একটু জানতে হবে। আচ্ছা, তারপরে তাপহারী রিঅ্যাকশনটা যদি আমি এই সাইডেই লিখে দিই যে তাপহারী বিক্রিয়াটা আসলে কেমন বা কি, তো তাপহারী বিক্রিয়াতে সব কিছুই সেম থাকবে। এখানে তাপ উৎপাদন মানে তাপ উৎপাদী বিক্রিয়াতে যদি তাপ উৎপাদন হয়, তাহলে এখানে কি হবে? তাপ হ্রাস হবে, রাইট? আচ্ছা, এটাকে নিচে লিখি না, দরকার নেই, এটাকে এখানে লিখি লিখি তাহলে এখানে কি হবে? এখানে তাপ হ্রাস হবে, হ্রাস, বা আমি সহজে বলতে পারতেছি এখানে শোষণ হবে। এটা হচ্ছে একটা কথা। পরেরটা কি? পরেরটা হচ্ছে তুমি বুঝতেই পারতেছো এখানে বিক্রিয়ার পরিবেশ, তাপ উৎপাদী বিক্রিয়াতে যদি গরম হয় তাহলে এখানে ঠান্ডা হবে, তাহলে বিক্রিয়ার পরিবেশ ঠান্ডা হবে, বিক্রিয়ার পরিবেশ ঠান্ডা হবে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে কি? আরেকটা ওয়ে হচ্ছে যে তোমার বিক্রিয়ক থাকবে, উৎপাদ থাকবে, এগুলো তো থাকবেই, তাই না? তাহলে যে এখানে থাকবে, বাট পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে তোমার এইখানে বিক্রিয়ক থেকে যখন উৎপাদ তৈরি হবে তখন তোমাকে শোষিত তাপ শক্তির পরিমাণটা বিক্রিয়কের সাইডে প্লাস আকারে লেখা লাগবে। তো যদি এভাবে থাকে তাহলে বিক্রিয়াটা কি? তাপহারী বিক্রিয়া। অথবা অথবা তোমার এই যে বিক্রিয়ক আর উৎপাদ থাকবে, এগুলো তো থাকবে, তার সাথে তোমাকে ডেলএইচের ভ্যালুটা কি কি আকারে বলে দিবে বলো তো? ডেলএইচের ভ্যালুটা তোমাকে নেগেটিভ আকারে বলে না দিয়ে বলবে এবার কি? ডেলএইচের ভ্যালুটা পজিটিভ। তাহলে এইখানে যখন তুমি ডেলএইচ হিসাব করবে, এই যে ডেলএইচ, এই ডেলএইচটা হবে এক্স কিলোজুল। তো যখন তোমাকে এইভাবে বলে দিবে, তখন তুমি যেন বুঝতে পারো যে কোনটা তাপ উৎপাদী আর কোনটা তাপহারী। আশা করি তোমার তাপ উৎপাদী আর তাপহারী নিয়ে কোনো সমস্যা হবে না। এইটুকু ক্লিয়ার? ঠিক আছে, কারণ এগুলো কিন্তু লাসে তেলের নীতিতে আমাদের লাগবে, আমরা একটু পরেই দেখব। আচ্ছা, পরের টপিক। আচ্ছা, যেহেতু আমরা তাপ উৎপাদনের ভিত্তিতে ওইটা দেখে ফেললাম, এবার আসি হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে। তো ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে বিক্রিয়া কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে রিডক্স আর একটা হচ্ছে নন রিডক্স। তো তোমাকে যেটা দেখতে হবে স্যার, এই যে রিডক্স, এই যে রিডক্স কথাটা, হ্যাঁ, এই রিডক্স কথাটা কিন্তু দুই জায়গা থেকে আসছে বা দুইটা
ওয়ার্ড থেকে আসছে। কি সেটা? এটা হচ্ছে একটা হচ্ছে রিডাকশন। হ্যাঁ, দেখো এখানে রিডাকশন বলে একটা কথা আছে, ঠিক আছে? আর তার সাথে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে অক্সিডেশন। তো এটাও মাঝে মধ্যে তোমার এমসিকিউর জন্য আসতে পারে। রিডাকশন, এখন কথা হচ্ছে এই যে রিডাকশন মানে কি আর অক্সিডেশন মানে কি, এগুলো তোমাকে একটু বুঝতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে এবার যদি এগুলো একটু বুঝাই, তাহলে মনে রাখবা রিডাকশন মানে হচ্ছে বিজারণ। রিডাকশন মানে কি? বিজারণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আবার একটু খেয়াল করো, অক্সিডেশন মানে অলরেডি বুঝে গেছো, জারণ। তার মানে তোমরা যে জারণ বিজারণ করতেছো, এই জারণ বিজারণকে একত্রে আমরা কি বলি? রিডক্স রিঅ্যাকশন বলি, ঠিক আছে? তো রিডক্স আসলে দুইটা পার্ট নিয়ে গঠিত, একটা জারণ আর একটা বিজারণ। তাহলে এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, স্বাভাবিকভাবেই তুমি জানো, তারপরে একটু বলে দিচ্ছি যে তুমি সবসময় মাথা রাখবা বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। হ্যাঁ, আর এই জারণ মানে কি? তাহলে জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ। ইলেকট্রন ত্যাগ, ঠিক আছে? এখন তোমার মনে প্রশ্ন হইতেই পারে, বা আমি তোমাকে বলি যে এখান থেকে তুমি কত সহজে জারণ বিজারণ আইডেন্টিফিকেশন করতে পারবা। সেটা সবচেয়ে সহজ রুল হচ্ছে জারণ সংখ্যা দেখা। কোনো মৌলের জারণ সংখ্যা যদি বাড়ে তাহলে সেটাকে জারণ বলবো, কোনো মৌলের জারণ সংখ্যা যদি কমে তাহলে আমরা সেটাকে বিজারণ বলবো। তাহলে আমি এগুলোতে লিখে দিচ্ছি যে জারণ সংখ্যা, তুমি জারণ সংখ্যা দেখবা শুধু। তাহলে জারণ সংখ্যা যদি বাড়ে, ঠিক আছে, তাহলে সেটা কি? তাহলে সেটাকে আমি বলবো জারণ। জারণ সংখ্যা বাড়লে জারণ, আর জারণ সংখ্যা, এটাকে কপি করে দিচ্ছি। আর জারণ সংখ্যা যদি কমে, জারণ সংখ্যা যদি কমে তাহলে সেটা কি? বিজারণ, ঠিক আছে? জারণ সংখ্যা যদি কমে তাহলে সেটা, এই যে কমা মানে এই যে সাইনটা উল্টে দিলাম, কমলে কি হবে? বিজারণ হবে। তাহলে এগুলো একটু মাথায় রাখো, এগুলো একটু মাথায় রাখো। হ্যাঁ, তাহলে এইটা মানেই হচ্ছে জারণ সংখ্যা বাড়া মানেই হচ্ছে জারণ, আর জারণ সংখ্যা কমা মানে হচ্ছে কি? বিজারণ। এখন স্বাভাবিকভাবেই এত কিছু তো আর এই সিকিউ অ্যানালিসিস ক্লাসে আমি পড়াইতে পারতেছি না, কারণ তাহলে ভিডিওটা মানে অনেক বড় হয়ে যাবে। তাহলে আবার তোমাকে প্রথম থেকে বুঝাইতে হবে জারণ সংখ্যা কি। তো জারণ সংখ্যা কি সেটার ব্যাপারে কিন্তু বিস্তর ভিডিও আমার তোমাকে করে দেওয়া আছে। তো তোমরা সুন্দর সুন্দর মতো কোথায় যাবা? ইউটিউবে যাবা। ইউটিউবে গেলে তুমি দেখবা ফার্স্ট টিউটোরিয়ালের চ্যানেলে সুন্দর মতো আমার কিছু ভিডিও তোমার আছে, তোমাদের জন্য করে রাখছি। এই যে কেম ফ্ল্যাশ, এই যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টটায় গেলে তুমি দেখবা চ্যাপ্টার 7 কোথায়। এই যে দেখো চ্যাপ্টার 7, এই চ্যাপ্টার 7-এ সব কিছু পড়াই দিছি। কিভাবে একটা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে হয়, কিভাবে একটা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে হয়, সবকিছু দেখাই দিছি। জাস্ট তোমাকে যদি একটু দেখাই, তাহলে এই যে যাদের প্রবলেম আছে যে আসলে আমি জারণ সংখ্যা নির্ণয় করতে পারি না, হ্যাঁ, তারা সুন্দর মতো এই ক্লাসটা করবা, যে এখানে সব কিছু সম্পর্কে ডিটেল কথা বলা আছে। তোমার যদি মনে হয় যে চ্যাপ্টারে ফুল ডিটেল আমার ক্লাস লাগবে, তাহলে এই যে ক্লাস আমি অলরেডি নিয়ে রাখছি। এখন এই ক্লাসটা করার পরে তুমি যদি আমার এই সিকিউ অ্যানালাইসিস ক্লাসটা করতে আসো, তাহলে দেখবা সবকিছু এমনিই ক্লিয়ার হয়ে যাবে। দেখো জারণ সংখ্যার বেসিক থেকে শুরু করে আমি জারণ সংখ্যা কিভাবে আইডেন্টিফিকেশন করতে হয় সবকিছু দেখাই দিছি। দেখাই দিয়ে তারপরে জারণ বিজারণ সলভে কিন্তু গেছি। তার মানে এটা কিন্তু একদম ফুল লেন্থ ভিডিও এই চ্যাপ্টারের, যে তুমি প্রত্যেকটা টপিক একদম জিরো বেসিক থেকে জানতে চাও। এখন এই ক্লাসগুলো করে আসার পরে যখন, তাহলে তোমার বুঝতে হবে যে তুমি এখন জারণ বিজারণ বুঝো, লাসে তেলের নীতি বুঝো। এইবার তাহলে তোমার যদি বুঝতে হয় যে আসলে আমাকে এবার সিকিউ সলভ করতে হবে, তাহলে সিকিউ কি কি টাইপের আসে, সিকিউ কই থেকে আসতে পারে, এবং পুরো চ্যাপ্টারটা তো পড়ে ফেললাম, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এই ক্লাসটা কিন্তু সেটার জন্যই করা। তো তোমরা যারা পুরো চ্যাপ্টারের ভিডিওটা চাও তারা সুন্দর মতো এই ক্লাসটা করবা, একদম কোনো সমস্যা হবে না, গ্যারান্টি দিচ্ছি। এই চ্যাপ্টারে যা আছে, যত কিছু আছে, সব কিছু কতক্ষণ, প্রায় 3.5 ঘন্টার মধ্যে কিন্তু কভার আপ করে দিছি। তো তোমরা এই ক্লাসটা করবা। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে সহজ ব্যাপার স্যাপার। হ্যাঁ, এখন কথা হচ্ছে
তারপরও আমি এখানে কিছু দেখাই দিব যে জারণ সংখ্যা কিভাবে বাড়ছে এটা কেমনে আইডেন্টিফাই করব, জারণ সংখ্যা কিভাবে কমছে সেটাও আইডেন্টিফাই আমি করে দিব যে কিভাবে আসলে এগুলো আমি চিন্তা করতেছি। আচ্ছা, নোট যেটা করে দিচ্ছি সেই নোটটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কি বলছে এখানে? এখানে বলছে হচ্ছে যে জারণ সংখ্যা বাড়লে জারণ, জারণ সংখ্যা কমলে বিজারণ। আবার তোমরা ভালো মতো খেয়াল করলে দেখবা এখানে জারক বিজারক এগুলো নিয়েও অনেক কথাবার্তা আছে। তাহলে মনে রাখবা জারক, খেয়াল করো, হ্যাঁ, জারক, জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে। জারক ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে? জারক ইলেকট্রন গ্রহণ করে। তাহলে বিজারক কি করবে বলো তো? বিজারক ইলেকট্রন দান করবে, সহজ কথা, ইলেকট্রন দান করে। তো এই কথাগুলো যেন তোমার একেবারে মনের মধ্যে থেকে যায়, সেই জন্য আমি তোমাকে সুন্দর মতো নোট ডাউন করে দিচ্ছি, কারণ এমসিকিউতে এগুলো কাজে লাগবে, কাজে লাগবে। তুমি দেখো যে তোমাকে দেখতে হবে কে ইলেকট্রন। এখন দেখো আমরা আবার মাঝে মধ্যে জারক বিজারক এটা আবার বিক্রিয়ার মধ্যে ফেলে ফেলে দিই, আসলে কিন্তু এটা না। জারক আর বিজারক হচ্ছে পদার্থ, জারক আর বিজারক হচ্ছে পদার্থ, আর জারণ আর বিজারণ হচ্ছে বিক্রিয়া। হ্যাঁ, এগুলো একটু মাথায় রেখো। এখন যেহেতু জারণ সংখ্যা নিয়ে বারবার আসতেছে, তাহলে আমি জারণ সংখ্যা নিয়ে কয়েকটা কথা একটু না বললেই না, সেগুলো একটু বলা উচিত, সেই জন্য বলে দিচ্ছি যে আমরা জানি যে জারণ সংখ্যা ক্যান বি পজিটিভ, ক্যান বি নেগেটিভ, অর ইট ক্যান বি জিরো। তাহলে এখানে আমরা তোমাদেরকে বুঝতে হবে যে জারণ সংখ্যা কাদের পজিটিভ হয়। তাহলে জারণ সংখ্যা, জারণ সংখ্যা আসলে কিন্তু ধাতুদের পজিটিভ হয়, ধাতুদের পজিটিভ বা ধনাত্মক হয়, তাই না? ধনাত্মক হয়, রাইট? এটা একটা কথা। তারপর তোমাকে দেখতে হবে যে জারণ সংখ্যা অধাতুদের কি হয়? ঋণাত্মক হয়। তো এইটাও একটু লিখতে হবে। জারণ সংখ্যা অধাতুদের, জারণ সংখ্যা অধাতুদের কি হচ্ছে? যে অধাতুদের কি হচ্ছে? ঋণাত্মক হচ্ছে, তাই না? তাহলে অধাতুদের ঋণাত্মক হয়, ঠিক আছে? এগুলো তোমাকে একটু পড়তে হবে। তারপরে খেয়াল করে দেখো এখান থেকে আবার এমসিকিউ কি কি আসে একটু যদি বলি, তাহলে খেয়াল করে দেখবা অক্সিজেনের জারণ সংখ্যা অনেকগুলো আছে। অক্সিজেনের জারণ সংখ্যা -2, অক্সিজেনের জারণ সংখ্যা -1, অক্সিজেনের জারণ সংখ্যা -1/2। তাহলে অক্সিজেন সম্পর্কে তোমাকে একটু আলাদাভাবেই পড়তে হবে স্যার। সেটা কি? সেটা হচ্ছে যদি তোমাকে অক্সিজেনের কথা বলে, যদি তোমাকে অক্সিজেনের জারণ সংখ্যার কথা বলে, তাহলে একটু মাথায় রাখবা অক্সিজেনের জারণ সংখ্যা নিয়ে কথাবার্তা, ঠিক আছে? তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা নিয়ে কথাবার্তা যদি হয়, তাহলে তোমার ফার্স্টে আসবে কি? -2 এইটা, তারপর আসবে কি? -1 এইটা, তারপরে কি? -1/2, -1/2 এইটা, তাই না? তো এখন একটু খেয়াল করে মাথায় রেখো যে যদি -1 হয়, -2 হয়, তাহলে সেটা হচ্ছে নরমাল অক্সাইড। এটা হচ্ছে নরমাল অক্সাইড, হ্যাঁ? যদি সেটা -1 হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে পার অক্সাইড, পার অক্সাইড। যদি -1/2 হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সুপার অক্সাইড। এগুলো তোমার পরীক্ষাতে আসার মতো, বিশেষ করে এমসিকিউতে। এবং তোমাদের বইয়ে দেখবা পার অক্সাইডের কিছু এক্সাম্পল আছে, সুপার অক্সাইডের কিছু এক্সাম্পল আছে। পার অক্সাইডের এক্সাম্পলগুলো যদি দেই, তাহলে দেখো যে পার অক্সাইড হচ্ছে H2O2, তারপর হচ্ছে K2O2, এই যৌগ, এই সকল যৌগে অক্সিজেনের জারণ মান কত? -1/2। আবার তুমি দেখো সুপার অক্সাইড যদি আসো, তাহলে সুপার অক্সাইডে তোমার কি আসবে? তোমার আসবে হচ্ছে এই যেরকম Na O2, অথবা তোমার RbO2, এগুলো আসতে পারে, অথবা KO2, মানে রুবিডিয়াম সুপার অক্সাইড, সোডিয়াম সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড, এগুলো হচ্ছে সুপার অক্সাইডের এক্সাম্পল। আর নর্মাল অক্সাইডের এক্সাম্পল তো বুঝতেই পারতেছো, এই যে এটা Na2O, এটা থাকলে এটা, তারপরে হচ্ছে Rb2O, এটা থাকলেও নর্মাল অক্সাইড। আবার যদি সেটা হয় ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এটা, ম্যাগনেসিয়াম অক্সাইড হলে এটা। এই সকল যৌগগুলো তোমাকে একটু মাথায় রাখা লাগবে। ডিরেক্টলি বলবে এই যৌগতে অক্সিজেনের জারণ মান কত। এখন চাইলে তুমি সেটা বের করেও দেখাইতে পারো, আর নাহলে তোমাকে একটু মনে রাখতে হবে আর কি, এই হচ্ছে ব্যাপার। তারপরে অক্সিজেনের জারণ মানের পরে তোমাকে যেটা একটু মাথায় রাখা লাগবে সেটা কি? সেটা হচ্ছে তোমাকে আর যেটা জারণ মানের মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের জারণ মান, হাইড্রোজেনের
জারণ সংখ্যা, এটা তোমার আবার একটু মাথায় রাখা লাগবে। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা নিয়ে যখন আমি কথা বলবো তখন হাইড্রোজেনের জারণ সংখ্যা ক্যান বি পজিটিভ, ক্যান বি নেগেটিভ। কত পজিটিভ? +1ও হইতে পারে, -1ও হইতে পারে। এখন +1 কখন হবে? +1টা হবে হচ্ছে, খেয়াল করো, +1টা কখন হবে? +1 হবে হচ্ছে সে যখন অধাতুর সাথে থাকবে। তাহলে সে যখন অধাতুর সাথে থাকবে, অধাতুদের সাথে থাকলে হাইড্রোজেনের জারণ মান কি থাকবে? +1 থাকবে। যদি সেটা ধাতুর সাথে থাকলে হাইড্রোজেনের জারণ মান -1 হয়। এইটুকু তোমাকে জারণ সংখ্যা থেকে পড়তেই হবে। তারপরে দেখো, জারণ সংখ্যা সম্পর্কে কিছু তথ্য তো তোমাকে মাথায় রাখাই লাগবে, যে একটা যৌগে যতগুলো পরমাণু থাকে তাদের জারণ সংখ্যার মানে মোট জারণ সংখ্যার মান সর্বদা কি হয়? 0 হয়। আবার মুক্ত অবস্থায় কোনো মৌল থাকলে সেটার জারণ মানও কত হয়? 0 হয়। এই দুটা কথা তোমাকে একটু আলাদাভাবে মাথায় রাখা লাগবে। আশা করি তোমাকে জারণ সংখ্যা রিলেটেড যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে আমি বুঝাইতে পারছি। এবার আসো, তাহলে রিডক্স রিঅ্যাকশন তো বুঝলাম। রিডক্সের পরে বাকি জিনিস আমরা সিকিউতে যে আসলে আরো পড়বো, যে কিভাবে রিডক্স রিঅ্যাকশন সলভ করতে হয় সেটাও একটু দরকার হলে দেখাই দিব, সমস্যা নেই। এবার হচ্ছে দেখো নন রিডক্সের কথা। এরপর হচ্ছে নন রিডক্সের কথা আরো কয়েকটা কপি করে নিই। হ্যাঁ, আচ্ছা, নন রিডক্স। আসো, নন রিডক্স। এখন এই নন রিডক্স মানে কি? নন রিডক্স মানে হচ্ছে এখানে কি হয় না, এখানে ইলেকট্রনের আদান প্রদান হয় না। ঠিক আছে, এখানে ইলেকট্রনের আদান প্রদান হয় না। ইলেকট্রন আদান অথবা প্রদান হয় না, এটা তোমাকে মাথায় রাখা লাগবে। এখন এই নন রিডক্স রিঅ্যাকশনের মধ্যে তোমাদের বইতে কি কি এক্সাম্পল দেওয়া আছে? তোমাদের বইতে এক্সাম্পল দেওয়া আছে। সর্বপ্রথম এক্সাম্পলটা কি বলতো? সর্বপ্রথম এক্সাম্পলটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এটা তোমরা এখন অলরেডি জানো যে প্রশমন বিক্রিয়াটা কি। যেখানে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে, সেটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলি। এটা আমরা অলরেডি জানি। আচ্ছা, তারপরে কি? তারপর হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া, প্রেসিপিটেশন রিঅ্যাকশন। অদক্ষেপণ বিক্রিয়া। তো এই কথাগুলো তোমাকে একটু দেখতে হবে। এখন প্রশমন বিক্রিয়া সম্পর্কে যদি আমি একটু কথা বলি, তাহলে প্রশমন বিক্রিয়া সম্পর্কে, এই অদক্ষেপণ বিক্রিয়া একটু পরে আসতেছি। তাহলে এবার দেখো, প্রশমন বিক্রিয়া সম্পর্কে আমরা জানি যেখানে কি হচ্ছে, এখানে হচ্ছে সবার ফার্স্টে তুমি জানো যে এখানে একটা অ্যাসিড রিঅ্যাকশন করবে আর একটা বেস ক্ষার বা ক্ষারক রিঅ্যাকশন করবে। রিঅ্যাকশন করে তুমি এখানে যেটা তৈরি করবা সেটা হচ্ছে লবণ আর পানি, তাই না? সল্ট প্লাস ওয়াটার, এই যে পানি তৈরি করতেছো। তো এখানে আবার একটা কথা আছে। এখানে কি কথা? এখানে হচ্ছে এই যে পানি নিয়ে একটু কথা আছে। এই পানি নিয়ে কি কথা? পানি নিয়ে হচ্ছে প্রশমন তাপ রিলেটেড কথা তোমার এখানে আবার জিজ্ঞেস করে মাঝে মধ্যে। তো এই যে প্রশমন বিক্রিয়ায় খেয়াল করো, এক মোল পানি উৎপাদন করতে বা এক মোল পানি তৈরি করতে, এক মোল পানি তৈরিতে যে তাপ উৎপাদন হয়, যে তাপ উৎপাদন হয় তাকে কি বলে বলতো? প্রশমন তাপ বলে। মাঝে মধ্যে কিন্তু জ্ঞানমূলকের জন্য আসে, এই জন্যই এটা খুবই ইম্পর্টেন্ট। তাকে প্রশমন তাপ বলে। এবং এই প্রশমন তাপটা কত? এই প্রশমন তাপের ভ্যালুটাও কিন্তু তোমাকে মনে রাখা লাগবে, 57.34 কিলোজুল। প্রশমন তাপ তোমাদের বইয়ে ডেটাটা কত? 57.34 কিলোজুল। তো এইটা কিন্তু আপনাদেরকে এমসিকিউর জন্য পড়তে হবে। আশা করি প্রশমন বিক্রিয়া থেকে আর কোনো কিছু তোমার জানা লাগবে না। এখন আসি অদক্ষেপণ বিক্রিয়া। এই যে অদক্ষেপণ বিক্রিয়াটা মাঝে মধ্যে আমাদের একটু প্যারা দেয়। কি প্যারা দেয়? এখন তোমাদের মনে প্রশ্ন হইতেই পারে যে স্যার, অদক্ষেপণ বিক্রিয়াটা কেমনে বুঝবো? অদক্ষেপণ বিক্রিয়া তো আসলে বোঝার কোনো উপায় নেই। আসলে কোনো বোঝার উপায় নেই। তুমি যতক্ষণ পর্যন্ত বিক্রিয়া করতেছো, বিক্রিয়া করানোর পরে তুমি পাত্রে যদি কোনো তলানি দেখো, তাহলে তুমি বলতে পারতেছো এটা অদক্ষেপণ বিক্রিয়ার একটা উদাহরণ। তো তোমাদের বইতে যে সকল উদাহরণগুলো আছে সেই সকল উদাহরণগুলো একটু তোমাকে ভালো মতো পড়তে হবে, এখন আমাদের বইতে কয়টা বিক্রিয়ার উদাহরণ আছে? তুমি যদি সর্বসাকুল্যে দেখো, 3টা বিক্রিয়ার উদাহরণ আমাদের বইতে আছে। সেটা কি কি? এটা হচ্ছে প্রথম
প্রথম রিয়াকশনটা হচ্ছে এইটা, যে এই যে সোডিয়াম ক্লোরাইডের সাথে কাকে রিয়াকশন করাচ্ছে বলতো? সিলভার নাইট্রেটের রিয়াকশন দিচ্ছে। তো যখন সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেটের রিয়াকশন দিবে তখন এখানে একটা পদক্ষেপ পড়ে। আবার এই সোডিয়াম সালফেটের সাথে যেটা রিয়াকশন দিচ্ছে সেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড, এটা রিয়াকশন, এখানেও একটা পদক্ষেপ পড়ে। আবার তুমি আরেকটা বিক্রিয়া দেখবা, যেটা তুমি আদ্র বিশ্লেষণ বিক্রিয়াতেও দেখবা, সেটা হচ্ছে তোমার ওই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে কত অণু পানি দিলে ওইটা ম্যাটার না, বাট পানি দিচ্ছ, বিক্রিয়া করলে এখানে কি হবে? এখানে রিয়াকশন হবে। তাহলে এখন যদি আমি রিয়াকশনগুলো একটু দেখি, তাহলে খেয়াল করো রিয়াকশনগুলো একটু ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে তুমি এখানে এই যে দেখো, আমি তোমাকে জাস্ট বেসিকটা বুঝিয়ে দিচ্ছি। দেখো সোডিয়াম এখানে প্লাস, ক্লোরিন মাইনাস, সিলভার প্লাস, নাইট্রেট মাইনাস। আবার দেখো সোডিয়াম এখানে প্লাস, সালফেট এখানে মাইনাস, বেরিয়াম প্লাস, সালফেট মাইনাস। কত প্লাস কত মাইনাস ওইটা ম্যাটার না, বাট প্লাস মাইনাস তো। আবার দেখো অ্যালুমিনিয়াম এখানে প্লাস, ক্লোরিন মাইনাস, হাইড্রোজেন প্লাস, অক্সিজেন এখানে মাইনাস। এখানে দেখো তো জাস্ট প্লাস মাইনাস আদান প্রদান হচ্ছে। তার মানে এই সোডিয়ামটা এখন যেই মাইনাসের সাথে আছে, বিক্রিয়া করে যখন নতুন উৎপাদ গঠন করবে তখন এই সোডিয়ামটা অন্য মাইনাসের সাথে থাকবে। এখন অন্য মাইনাসকে এখানে নাইট্রেট, তাহলে এখানে তুমি বুঝেই গেছো যেখানে কিন্তু সোডিয়াম নাইট্রেট গঠন করবে। এই যে দেখো এখানে সোডিয়াম নাইট্রেট গঠন করবে। তাহলে সোডিয়াম নাইট্রেট যদি গঠন করে তাহলে থাকে কি? সিলভার ক্লোরাইড, এই যে AgCl, এই AgClটার পদক্ষেপ এখানে পড়ে স্যার। এরপরে কি বলছে? সোডিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়ে যাবে, তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইডের সংকেতটা হচ্ছে এই যেটা, তার সাথে এখানে কি বেরিয়াম সালফেট গঠন করবে, এই যে দেখো বেরিয়াম সালফেট, তাহলে এইটার পদক্ষেপ এখানে পড়ে। আবার এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির হাইড্রোজেন আর OH কে বিশ্লেষিত করে এখানে দেখা যাবে কি এখানে অ্যালুমিনিয়াম, এখানে হচ্ছে HCl গঠন করবে, প্লাস হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে। তাহলে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু এই যে এইটার পদক্ষেপ পড়ে, আর এইটার পদক্ষেপ পড়ে। তো তোমাকে এইগুলো একটু মাথায় রাখা লাগবে। এবং এভাবে না দিও, এই তীর চিহ্ন না দিও, মাঝে মধ্যে তোমাকে এটাও দিতে পারে যে সিলভার ক্লোরাইড, এই যে এখানে S, তো S মানে পাত্রের নিচে সলিড অবস্থা আছে, তার মানে এটার মানেও কিন্তু পদক্ষেপ বোঝায়। তাহলে এই যে এখানে S থাকতে পারে, এখানে S থাকতে পারে। আশা করি তোমাকে অদক্ষেপণ বিক্রিয়া বুঝাইছি। এবং স্পেসিফিক্যালি এগুলো কিন্তু তোমাকে ডিরেক্টলি প্রশ্নও জিজ্ঞেস করে যে নিচের কোনটি পানিতে অদ্রবণীয়। তাহলে দেখো এই যে পানিতে অদ্রবণীয় মানেই তো পানি নিচে তলানি আকারে জমা পড়বে, তখন দেখবা এই তিনটার মধ্যে যে কোনো একটা তোমার পরীক্ষার 4টা MCQর একটা অপশনে থাকবে, তখন একটু ভালো মতো দাগায় ফেলবা। আশা করি বুঝাইতে পারছি। এরপরে দেখলা, তার মানে তুমি অদক্ষেপণ বিক্রিয়া দেখলা। এরপরে হচ্ছে তোমাদের বইতে কিছু স্পেশাল রিয়াকশনের কথা বলা আছে, খেয়াল করে দেখো তোমাদের বইতে কিছু স্পেশাল রিয়াকশনের কথা বলা আছে। সেই স্পেশাল রিয়াকশনগুলো কি কি সেগুলো যদি একটু দেখাই, তাহলে স্পেশাল রিয়াকশন, তাহলে টপিকটা হচ্ছে স্পেশাল রিয়াকশন। দেখো চ্যাপ্টারটা খুব ইজি, তুমি যদি একটু সিনক্রোনাইজ ভাবে পড়তে পারো। স্পেশাল রিয়াকশনের মধ্যে তুমি খেয়াল করলে দেখবা এখানে হচ্ছে আদ্র বিশ্লেষণের কথা বলা আছে, এখানে পানি যোজনের কথা বলা আছে, এখানে সমানুকরণ বিক্রিয়ার কথা বলা আছে, এখানে হচ্ছে পলিমারকরণ বিক্রিয়ার কথা বলা আছে। তো সমানুকরণ আর পলিমারকরণ বিক্রিয়াটা শুধুমাত্র অনুধাবনমূলকের জন্য পড়লেই হবে, আর আদ্র বিশ্লেষণ আর পানি যোজন বিক্রিয়াটা হচ্ছে তোমাকে সিকিউর জন্য পড়তে হবে, কারণ মাঝে মধ্যে সিকিউতে প্রশ্ন এটা দিয়ে দেয়। তাহলে এখন আদ্র বিশ্লেষণ কি, ঠিক আছে? তাহলে এবার যদি আমি একটু দেখি যে প্রথম টপিকটা কি, আদ্র বিশ্লেষণ। তো দেখো আদ্র বিশ্লেষণ, এইটা বাংলা ওয়ার্ডটা থেকে মানে বাংলা মিনিংটা থেকে তুমি ইংলিশ টার্মটা দেখলে আরো সহজে বুঝতে পারবা। এখানে বলছে হাইড্রোলাইসিস, তাহলে আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে স্যার এখানে পানি ভাঙে। এখানে একদম সহজ কথায় এখানে পানির ভাঙন ঘটে। হাইড্রোলাইসিসে কি ঘটে? পানির ভাঙন ঘটে। এখন তাহলে প্রশ্ন আসে পানিটা কিভাবে ভাঙে, রাইট? তাহলে পানিটা কিভাবে ভাঙে এবার একটু দেখো, আসো তাহলে পানির ফরমেশনটাতে একটু আসি। পানির ফরমেশনটা কি? পানির ফরমেশনটা সবসময় এই যে এখানে এই রূপে থাকে, যে পানিটা আসলে এখানে H আর OH রূপে আছে। তাহলে কোথাও যখন বিক্রিয়া করবে পানিটা H আর OH রূপেই ডিভাইড হয়ে যায়। সেটা কিভাবে দেখো, এই যে এই এক্সাম্পলটাই দেখো, নাহলে আচ্ছা বইয়ের আরেকটা এক্সাম্পলের কথা একটু লিখি। যেমন হচ্ছে দেখো সিলিকন টেট্রাক্লোরাইড, এটার সাথে যখন তুমি পানি দিছো, তাহলে পানি দিলে তখন দেখবে কি বিক্রিয়া করে, তখন এখানে বিক্রিয়া করে কি হবে বলতো,
এখানে বিক্রিয়া করে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সিলিকন টেট্রাহাইড্রক্সাইড, সিলিকন টেট্রাহাইড্রক্সাইড, তার সাথে HCl। খেয়াল করে দেখো তো, পানির মধ্যে H আর OH ছিল, এই H কি করতেছে দেখো, এই যে পানিটার মধ্যে, এই যে এখানে এইটার মধ্যে যদি তুমি একটু তাকাও, হ্যাঁ, এই যে এইখানে যদি তুমি একটু তাকাও, তাহলে এইটার মধ্যে কিভাবে আছে, H আছে আর OH আছে, তাই না? খেয়াল করে দেখো তো, এই যে হাইড্রোজেনটা, এই যে হাইড্রোজেন, এই যে মামুর বেটা হাইড্রোজেন, এই মামুর বেটা হাইড্রোজেনটা এই যে ক্লোরিনটাকে নিয়ে HCl গঠন করতেছে। তাহলে ক্লোরিনকে নিয়ে যদি HCl গঠন করে ফেলে তাহলে থাকে কি OH, এই OH-টা সুন্দর মতো কি সিলিকনের সাথে বসে যাচ্ছে। এখন সমতাকরণ করলে পরমাণুর সংখ্যা মিলানো যাবে, ওইটা ম্যাটার না, বাট তুমি প্রসেসটা বুঝছো কিনা সেটা ম্যাটার। তো অনেক সময় তোমার প্রশ্নে এটা থাকতে পারে। আচ্ছা, আরেকটা কি, আরেকটা হচ্ছে সিম্পল, এই যে এই রিঅ্যাকশনটা, এটাও তো দেখো পানি বিশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে? তো এইটা এখানে লিখে দিলাম, এই যে পানি বিশ্লেষণ বিক্রিয়া, তো এইটাও কেন, কারণ দেখো ওই যে পানির OH কে ভেঙে ওই যে OH-টা অ্যালুমিনিয়ামের সাথে চলে গেছে আর পানির H-টা ক্লোরিনকে নিয়ে HCl গঠন করছে। তাহলে এটা হচ্ছে তোমার আদ্র বিশ্লেষণ বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা, তো এখান থেকে এগুলো একটু পড়বা। এরপরে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে তোমাকে পানি যোজন বিক্রিয়া। তো এই পানি যোজন বিক্রিয়াটা MCQ-তে অনেক বেশি আসে। কিভাবে সেটা যদি একটু দেখো, এখানে বেসিক্যালি কেলাস গঠন করার জন্য তোমার আয়নিক যৌগ কিছু পানির সাথে যুক্ত থাকে, তাই না? কেলাস গঠন করার জন্য আয়নিক যৌগ কিছু পানির সাথে যুক্ত থাকে এবং সেই পানির পরিমাণটা কিন্তু যৌগভেদে এক এক রকম হয়। তো তোমাকে এখন সেগুলো দেখতে হবে। তো পানি যোজন মানে কি? পানি যোজন মানে হচ্ছে যেখানে পানিটা আর বিয়োজিত হবে না, পানিটা জাস্ট সিম্পলি সুন্দর মতো কেলাস গঠনের জন্য যৌগের সাথে যুক্ত থাকবে। তাহলে তুমি একটু খেয়াল করো, বইয়ে পানি যোজন বিক্রিয়ার এক্সাম্পলগুলো যদি দেখো, তাহলে এই যে আমি দুইটা জাস্ট লিখতেছি, কপার সালফেটের সাথে কিন্তু 5 অণু পানি থাকে, 5 অণু পানি থাকে, ঠিক আছে? তাহলে 5 অণু পানি এটা থাকে। আবার তুমি খেয়াল করো ক্যালসিয়াম ক্লোরাইড, এইটার সাথে কিন্তু 6 অণু পানি থাকে এবং দেখবা তোমার বইতে আর যতগুলো লবণ আছে সবগুলো লবণেই কিন্তু 7 অণু করে পানি আছে। তো এই যে পানির পরিমাণটা না ডিরেক্টলি তোমাকে MCQ-তে জিজ্ঞেস করবে, হ্যাঁ, ডিরেক্টলি MCQ-তে জিজ্ঞেস করবে। সেটা কি, ধরো আমি এই রিঅ্যাকশনটা দিয়ে তোমাকে বোঝাচ্ছি যে এইখানে, আচ্ছা আগে রিঅ্যাকশনটা কমপ্লিট করি। তাহলে এখানে রিঅ্যাকশনটা করে কি হবে, এখানে রিঅ্যাকশনটা করে এই যে সুন্দর মতো এইটাই কপি হবে, এখানে আহামরি তো আর নতুন কিছু নাই, এই যে প্লাসটা উঠে যাবে, এই প্লাসটা উঠে যে এখানে ডট সাইনটা আসবে, এইটুকুই রিঅ্যাকশন। তাহলে এইখানেও সেম, এই যে সুন্দর মতো কি হবে, এটা কপি হবে, প্লাসটা উঠে যাবে, এটা উঠে যে এখানে একটা কি আসবে, এখানে একটা ডট আসবে। দেখুন পরীক্ষাতে কিভাবে আসে দেখো, পরীক্ষাতে ধরো তোমাকে প্রশ্নে এই যে এইটুকু বলে দিল, এই যে এটা বলে দিয়ে তোমাকে এইটাও বলে দিল, হ্যাঁ, জাস্ট 5-এর এই যে 5টা বাদ, 5 বাদ দিয়ে তোমাকে বললো এখানে x। এখন যদি তারপরে তোমাকে যদি বলে যে এখানে x এর মান কত, তাহলে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে এখানে x এর মান হচ্ছে 5, তাহলে নিচের যৌগতে x এর মান কত, 6। তাহলে আবার বাকি বইয়ের যতগুলো যৌগ আছে সবগুলো যৌগের ক্ষেত্রে কিন্তু 7 অণু করে পানি আছে। তো এই আমি ব্যতিক্রমগুলো দেখাই দিলাম। তাহলে এখন এই x এর ভ্যালুগুলো কত, এই x এর ভ্যালু যদি জিজ্ঞেস করে তাহলে কিন্তু 5 হবে আর এই যৌগের ক্ষেত্রে 6 হবে। তো পানি যোজন বিক্রিয়াতে এগুলো আবার তোমার পরীক্ষাতে আসে, তো এগুলো একটু সুন্দর মতো পড়বা, আশা করি বুঝতে পারছো। এরপরে কি, এরপর হচ্ছে সমানুকরণ রিঅ্যাকশন। এখন সমানুকরণ বিক্রিয়া তো খুব সহজ, সমানুকরণ বিক্রিয়া। তো সমানুকরণ বিক্রিয়াটা কি, সমানুকরণ বিক্রিয়াটা হচ্ছে আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত যদি ভিন্ন হয় তাহলে আমরা সেটাকে কি বলি, সেটাকে আমরা সমানুকরণ বিক্রিয়া বলি। কেমন, সেটা কেমন খেয়াল করে দেখো, এই যে এখানে তোমাদের বইয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটাই আমি যদি লিখি, তাহলে এই যে অ্যামোনিয়াম সায়ানেট NH4CnO, এটাকে তুমি যদি তাপ দাও, তাহলে তাপ দিলে এই পরমাণুগুলো একটু রিশাফেল হয়ে এখানে কিন্তু ইউরিয়া তৈরি করে। ইউরিয়ার সংকেতটা হচ্ছে এই যে NH2CO NH2। তাহলে দেখো গাঠনিক সংকেত দুইটার ভিন্ন, কিন্তু তুমি যদি দুইটা যৌগেরই
দুইটা যৌগেরই আণবিক সংকেতে আসো, দেখো দুইটা যৌগেরই যদি আণবিক সংকেতে আসো, খেয়াল করো, তাহলে এখানে কি, এখানে তুমি দেখলা যে এদের দুইটা যৌগেরই কি গাঠনিক সংকেত ভিন্ন, রাইট। কিন্তু আণবিক সংকেতে যদি আসো তাহলে আণবিক সংকেত দুইজনই সেম, দেখো নাইট্রোজেন দুইটা আছে, হাইড্রোজেন চারটা আছে, কার্বন একটা আছে, অক্সিজেন একটা আছে। তাহলে দেখো এই যে এখানে কি বলতে পারো বলো তো, এখানে দুইটা যৌগেরই আণবিক সংকেত এক। তাহলে যেই ধরনের রিয়াকশনে একটা সমাণু থেকে আরেকটা সমাণু তৈরি করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে কি, সেটাকে আমরা বলি হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। আশা করি বুঝতে পারছো। আর পলিমারকরণ বিক্রিয়া তো চ্যাপ্টার 11 এর কনসেপ্ট, তারপরে এখানে একটু দিয়ে দিছে আর কি। তো চ্যাপ্টার 11 আমরা পড়ে আসছি, কি পড়ে আসছি বলতো, যে পলিমারকরণ বিক্রিয়া, অনেকগুলো মনোমার মিলে যখন একটা বড় অণু গঠন করে তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা পলিমারকরণ বিক্রিয়া বলি, বা সহজ কথায় পলিমার সৃষ্টি করার বিক্রিয়াটাকেই আমরা বলি পলিমারকরণ বিক্রিয়া। এটা আমরা জানি, তাই না? তো এখন যদি জাস্ট তোমাকে যদি আমি বলি যে আসলে কি বলতে চাইছে, সেটা কি, সেটা হচ্ছে তোমাদের বইতে একটা এক্সাম্পলই দেওয়া আছে চ্যাপ্টার 7-এ, সেটা হচ্ছে এই যে এন সংখ্যক কাকে নিছি, এন সংখ্যক ইথিনকে নেওয়া হয়েছে। তো এন সংখ্যক ইথিনকে যখন আমি উচ্চ তাপ আর চাপ দিব তখন এখান থেকে সুন্দর মতো এরা কনভার্ট হবে কিসে পরিণত হবে, এখানে পলিমারে পরিণত হবে। পলিমার করার জন্য এই যে হাতগুলো ফাঁকা করে দিতে হয়, তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH2, হাত ফাঁকা করে দিলে এই যে দেখো এনটা সামনে নিয়ে আসলাম, তাহলে এই যে এখানে কি, এখানে এটা হচ্ছে ইথিন, এখানে এই যৌগটার নাম হচ্ছে ইথিন, আর এই যৌগটার নাম হচ্ছে এখানে পলিথিন। তাহলে এইটা একটা, এই যে এখানে ইথিনটা হচ্ছে মনোমার আর পলিথিনটা হচ্ছে পলিমার, এইটুকু রিঅ্যাকশন তোমাকে একটু পড়তে হবে। এরপরে দেখো, এরপরে যেগুলো আছে, এরপরে তো হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা নিয়ে কথা বলা আছে, আর তারপরে তোমাকে বলা আছে যে রাসায়নিক বিক্রিয়ার দৈনন্দিন জীবনে গুরুত্ব। সেখানে খেয়াল করে দেখো পেটের অ্যাসিডিটির জন্য দায়ী কে, পেটের অ্যাসিডিটির জন্য দায়ী হচ্ছে আমাদের HCl। হ্যাঁ, তাহলে আমি যদি ওগুলো জাস্ট একটু পয়েন্ট আকারে লিখি যে আসলে কি কি জিনিস তোমাকে একটু মাথা রাখা লাগবে এখান থেকে MCQর জন্য, যে অ্যাসিডিটির জন্য দায়ী, অ্যাসিডিটির জন্য দায়ী, আমাদের পেটে অ্যাসিডিটির জন্য দায়ী কে, HCl, এটা আমাদের অ্যাসিডিটির জন্য দায়ী। আচ্ছা, তারপরে আর কি আছে, তারপরে হচ্ছে অ্যান্টাসিডে কি কি থাকে, এটা মাঝে মধ্যে এই চ্যাপ্টারেরও প্রশ্ন, চ্যাপ্টার 1-এরও প্রশ্ন, সব জায়গাতেই এটা ইউজ করা যায়, বলা যায়। তো যাই হোক লিখে দিচ্ছি, অ্যান্টাসিডে থাকে কি, অ্যান্টাসিডে কি কি থাকে বলো, অ্যান্টাসিডে মিল্ক অফ ম্যাগনেসিয়া থাকে আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে। তাহলে মিল্ক অফ ম্যাগনেসিয়া কোনটা, এই যে মিল্ক অফ ম্যাগনেসিয়া হচ্ছে এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে, তার সাথে আর কি থাকে, তার সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও থাকে। তাহলে এই যে অ্যান্টাসিড কি করে, পেটের অ্যাসিডিটি দূর করে। তারপর হচ্ছে মৌমাছির কামড়, হ্যাঁ, মৌমাছি কামড়ালে বা মৌমাছির কামড়ে যেই বিষটা মানে যেই রাসায়নিক পদার্থটা থাকে সেটা কি আসলে, সেটা আসলে অ্যাসিড। তাহলে মৌমাছিতে, মৌমাছি মৌমাছিতে মৌমাছির কামড়ে কি থাকে বলতো, ফর্মিক অ্যাসিড থাকে, এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, ফর্মিক অ্যাসিড থাকে, কি থাকে, ফর্মিক অ্যাসিড। সংকেতটা যদি মনে না থাকে একটু লিখে নাও, ফর্মিক অ্যাসিডটার সংকেতটা হচ্ছে HCOOH, এগুলো একটু তোমাকে মাথায় রাখতে হবে। এরপরে খেয়াল করে দেখো আরো কিছু কথা বলা আছে, যেমন বর্ষাকালে বাড়ির আঙিনায়, বর্ষাকালে বৃষ্টি পড়লে বাড়ির আঙিনা মানে সামনে যদি মাটির উঠান থাকে তাহলে সেটা কি হয়, পিচ্ছিল হয়ে যায়। তো পিচ্ছিল হয় কেন, কারণ মাটিতে মৃৎক্ষার ধাতু পাওয়া যায়, সেই মৃৎক্ষার ধাতুগুলো বৃষ্টির পানির সাথে রিয়াকশন করে ক্ষার তৈরি করে। আর আমরা কিন্তু জানি ক্ষার একটা পিচ্ছিল ধর্মী পদার্থ। তাহলে ওই পিচ্ছিলতা দূর করার জন্য আমরা কি দিই, বালু দিই। তাহলে বালু অবশ্যই কি হবে, বালু এখানে অ্যাসিডীয় ধর্ম বিশিষ্ট হবে। তাহলে কি করতেছে, অ্যাসিড ক্ষারের ধর্মটাকে নষ্ট করে সেখানে লবণ আর পানি তৈরি করতেছে। আর লবণ কি প্রশম পদার্থ, যেখানে অ্যাসিডের ধর্মও নাই, ক্ষারের ধর্মও নাই, এই কারণেই
ওই বর্ষাকালে যখন বাড়ি আঙিনায় বালু ছিটিয়ে দেওয়া হয় তাহলে বৃষ্টি পড়ার পরেও একটু হাঁটা যায়, মানে একটু গ্রিপ পাওয়া যায়। ঠিক সেম কাজটা হচ্ছে এখন বাসা বাড়ির ছাদেও করা হয়। ছাদেও সুন্দর মতো দেখবা ছাদের ফ্লোরে যদি বেশি বেশি পানি পড়ে তাহলে কিন্তু বিভিন্ন শ্যাওলা বা বিভিন্ন ধরনের পদার্থ জমে পিছলা হয়ে যায়, তখন সেখানে বালু দেওয়া হয়। কারণটা কি? প্রশমন বিক্রিয়ার মাধ্যমে যাতে তুমি সেখানে হাঁটাচলা করতে পারো, এটা একটা কথা। এরপরে তুমি আবার বইটা পড়লে দেখবা যে সেখানে তোমাকে ওই যে সুই সংরক্ষণের একটা উপায় বলে দিচ্ছে, যে সুই কি? সুই তো লোহার তৈরি। এখন এই লোহার তৈরি সুইটাকে বেশি দিন যাবত প্রিজার্ভ করা, মানে মরিচা যাতে না পড়ে, হ্যাঁ, সে মরিচা না পড়ার জন্য কি করা হয়? এটাকে তেলে ডুবায় রাখা হয়। তাহলে তেলে ডুবায় রাখলে কি হয়? তেলের মধ্যে ডুবন্ত অবস্থায় ওই সুইয়ের যে লোহাটা সেটা বাতাসের জলীয় বাষ্পের সাথে আর অক্সিজেনের সাথে কি করতে পারে না? বিক্রিয়া করতে পারে না। তো বিক্রিয়া করতে না পারলে সেটা কি তুমি তোমার ক্ষতি, মানে তোমার তোমার লাভের জন্য, মানে তুমি জিনিসটাকে বেশি দিন ধরে ইউজ করার জন্য তুমি এই কাজগুলো করতেছো, কিন্তু সেই কথাগুলোই বলা আছে। তাহলে এখান থেকে যদি আমি আবার তাহলে তোমাকে মরিচার সংকেত যদি জিজ্ঞেস করে মাঝে মধ্যে, তাহলে মরিচা কি? আর্দ্র ফেরিক অক্সাইড। তাহলে মরিচা হচ্ছে এই যে Fe2O3, তার সাথে 3 অণু পানি থাকে, তাই না? বা এক্স অণু পানি থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ। বইয়ে 3 অণু পানি আছে, এই জন্য 3 অণু পানি দিয়ে দিলাম। তো এগুলো তোমাকে একটু পড়তে হবে, ঠিক আছে? এই যেগুলো তোমাকে একটু পড়তে হবে। আচ্ছা, এরপরে লাস্ট পার্ট কি? লাস্ট পার্ট হচ্ছে যে এখানে তোমাকে ওই যে সাম্য অবস্থা রিলেটেড, লাসাতিলের রিলেটেড প্রশ্ন একটু পড়া লাগবে। সেটা কি? যখন তোমাকে সাম্য অবস্থার কথা বলবে, তাহলে সাম্য অবস্থাতে কি হয় বলতো? সাম্য অবস্থাতে আমরা দেখছি যে সাম্য অবস্থাতে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়। তাহলে এই যে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হয় তাহলে আমরা এটাকে কি বলতেছি? এটাকে আমরা সাম্য অবস্থা বলতেছি। এটা হচ্ছে সাম্য অবস্থার শর্ত। আচ্ছা, তাহলে এখন তারপরে যেটা দেখতে হবে, সাম্য অবস্থা যখন বুঝে গেছো, এখন সাম্য অবস্থা কিন্তু একটা গতিশীল অবস্থা, এটাও একটু তোমাকে মাথায় রাখা লাগবে। মাঝে মধ্যে দেখবা তোমার অনুধাবন বা শর্ট প্রশ্নে এটা আসে যে সাম্য অবস্থা একটা গতিশীল অবস্থা। এরপরে একদম সিম্পলি কোথায় ঢুকে যেতে হবে? লা-শাতিলিয়ার নীতিতে ঢুকে যেতে হবে। আচ্ছা, ভালো কথা। এখন লা-শাতিলিয়ার নীতিতে ঢোকার আগে আরো কিছু কথা একটু আমি লিখি। সেটা হচ্ছে তোমার ওই যে বিক্রিয়ার হার মাঝে মধ্যে আবার জিজ্ঞেস করে, বিক্রিয়ার হার। তো বিক্রিয়ার হারটা কি, বা বিক্রিয়ার হারের এককটা বেশি ইম্পর্টেন্ট। বিক্রিয়ার হার কি? বিক্রিয়ার হার হচ্ছে ওই যে প্রতি সেকেন্ডে যতটুকু বিক্রিয়ক ভেঙে উৎপাদে পরিণত হইল, বা যতটুকু উৎপাদ ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হইল, সেটাকে কি বলে? বিক্রিয়ার হার বলে। তাহলে বিক্রিয়ার হারের সূত্রটা কি? বিক্রিয়ার হারের সূত্রটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সেই সূত্রটা হচ্ছে যে এখানে তোমার ঘনমাত্রার পরিবর্তন, রাইট? এখানে তোমার কি? ঘনমাত্রার পরিবর্তন, ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই কি? সময়। এটাই হচ্ছে বিক্রিয়ার হার। তো এখান থেকে বুঝতেই পারতেছো, এখান থেকে তাহলে আমি যদি এককটা বের করতে চাই, ঘনমাত্রার পরিবর্তন মানে কি? মোল পার লিটার, তাই না? তাহলে মোল পার লিটার, এই যে দেখো, মোল পার লিটার পার কি? সেকেন্ড। এটা হচ্ছে কি? বিক্রিয়ার হারের একক। তো এটা ভালো মতো একটু পড়তে হবে। এরপরে তোমাকে সিম্পলি কোথায় যেতে হবে? লা-শাতিলের নীতি। এখন দেখো, লা-শাতিলের নীতি বোঝার জন্য আমার ওই ক্লাসটা করে আসবা। এখন সহজ করে সংক্ষেপে মনে রাখার জন্য আমি জাস্ট কয়েকটা লাইন লিখে দিচ্ছি, সেটা যদি মনে রাখতে পারো তাইলেও চলবে। এখন তুমি যদি দেখো যে বিক্রিয়াটা তাপ উৎপাদী, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া হলে, তাহলে যদি বিক্রিয়াটা হয় তাপ উৎপাদী, তাহলে কি হবে সেটা দেখো। তাহলে বিক্রিয়াটা তাপ উৎপাদী হইলে কি হইতেছে? তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ কমাইলে, মনোযোগ দিও, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। তাপ উৎপাদী বিক্রিয়াতে যদি তুমি তাপ বাড়াইলে একটা ঘটনা ঘটবে, তাপ কমালে একটা ঘটনা ঘটবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ বাড়াইলে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে। তাপ উৎপাদী বিক্রিয়াকে তাপ বাড়াইলে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে, পশ্চাতে যাবে। সহজ করে লিখে দিচ্ছি একদম মেইন কথাটা। তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ কমাইলে বিক্রিয়া সামনে যাবে, ঠিক আছে? এই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এখন প্রশ্ন আসে যে বিক্রিয়াটা যদি তাপহারী হয়,
তাহলে কি হবে, এই তো লিখে দিচ্ছি। তাহলে বিক্রিয়াটা যদি কি হয়, তাপ হারি বিক্রিয়া হয়, তাহলে বিক্রিয়াটা যদি তাপ হারি বিক্রিয়া হয় তাহলে কি হবে, তাহলে তাপ হারি বিক্রিয়া তুমি যদি তাপ বাড়াও, তাপ হারি বিক্রিয়া তুমি যদি তাপ বাড়াও, তাহলে দেখো তাপ হারি বিক্রিয়াতে তুমি যদি তাপ বাড়াও তাহলে কি হবে, ও কমাইতে চাবে, তাহলে তখন এই পশ্চাৎটা এই যে জাস্ট এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এই যেটা চেঞ্জ হয়ে যাবে, কি হবে, হলো। হ্যাঁ, তাহলে যে বিক্রিয়াটা এখানে সামনে যাবে, আর এইখানে বিক্রিয়াটা কোথায় আসবে, পশ্চাতে আসবে। এটুকুই চেঞ্জ। তাহলে তাপের প্রভাব বুঝে গেলা। এবার আসো চাপের প্রভাব। চাপের প্রভাবটা কি, চাপের প্রভাব হচ্ছে তাহলে চাপের প্রভাবে তোমাকে দেখতে হবে যে দুইটা শর্ত, গ্যাসীয় আছে কিনা এবং মোল সংখ্যার পার্থক্য আছে কিনা। তাহলে মোল সংখ্যার পার্থক্য যদি থাকে তাহলে চাপের প্রভাব থাকবে, তাই না? আর মোল সংখ্যার পার্থক্য যদি না থাকে তাহলে চাপের প্রভাব থাকবে না। তাহলে সেটাই যদি আমরা একটু দেখি, তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে তোমাকে যেটা বলছে সেটা হচ্ছে, তাহলে তোমার এখানে কি থাকবে, বিক্রিয়ক থাকবে। তাহলে আমি এভাবে লিখতেছি যে বিক্রিয়কের মোল সংখ্যা, মানে তোমার প্রশ্নে যদি এমন ভাবে থাকে যে বিক্রিয়কের মোল সংখ্যা, এটা যদি উৎপাদের মোল সংখ্যা থেকে বেশি থাকে, ঠিক আছে, বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপাদের মোল সংখ্যা থেকে বেশি থাকে, তাহলে উৎপাদের মোল সংখ্যা এটা যদি থাকে, অ্যাটলিস্ট এটা তো চেক করতেই পারবা যে মোল সংখ্যা কিভাবে ক্যালকুলেট করতে হয়। যেমন দেখো একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, ধরো তোমাদের বইতে যে এক্সাম্পলটা আছে, এই যে N2 প্লাস 3H2 বিক্রিয়া করে তুমি এখানে পাইছো হচ্ছে 2 অ্যামোনিয়া। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো বিক্রিয়ক সাইডে মোল সংখ্যা কত, এই যে এখানে মনে মনে এক আছে, তাহলে 3 আর একে কত 4, আর এটা কত 2, তাহলে আমি বলতে পারতেছি না যে এটা এরকম। তাহলে এই যে বিক্রিয়কের মোল সংখ্যা 4, উৎপাদের মোল সংখ্যা 2, যদি এই কন্ডিশন তোমার কাছে থাকে তাহলে তখন কি হবে, তখন যদি তুমি চাপ বাড়াও, তাহলে চাপ বাড়ালে একটা ঘটনা ঘটবে, চাপ কমালে আরেকটা ঘটনা ঘটবে। সেটা কি, সরি বাড়ালে না, এবার হচ্ছে কমালে। তাহলে সেটা কি, চাপ বাড়াইলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, চাপ বাড়াইলে বিক্রিয়া সামনে যাবে। আচ্ছা, চাপ কমাইলে বিক্রিয়া কই যাবে, পশ্চাতে যাবে। খুব সিম্পল কথা, পশ্চাতে যাবে, শেষ। তাহলে আবার ঠিক সেম ভাবে এখন যদি এই ঘটনাটাই ঘটে এখানে, যে বিক্রিয়কের মোল সংখ্যা যদি এবার কি হয়, উৎপাদের থেকে কম হয়, তাহলে কি হবে, তাহলে প্রশ্নটা কি, তাহলে প্রশ্নটা হচ্ছে যদি এটাকে ঘুরাই দিলে এবার তাহলে কি হবে, এবার উল্টা ঘটনা ঘটবে। এবার যদি ধরো তুমি যদি চাপ বাড়াও তাহলে বিক্রিয়া কই যাবে, বিক্রিয়া পশ্চাতে যাবে। ধরো এটা কমাইলে এই যে যদি চাপ বাড়াও তাহলে এটা এবার পশ্চাতে যাবে, আর এটা এবার সামনে আসবে, শেষ, কথা শেষ। তাহলে এখানে তোমাকে দুইটা কন্ডিশন দেখতে হবে, সিম্পলি দুইটা কন্ডিশন, যে এখানে চাপের প্রভাবে এই ঘটনাটা ঘটতেছে কিনা। যদি এটা জাস্টিফাই করতে পারো বাকিটুকু এমনিই সহজ। এই হচ্ছে তোমার পুরো চ্যাপ্টারের একটা ছোটখাটো ওভারভিউ ছিল। এখন এরপরে তোমাকে যদি সিকিউ সলভ করতে বলে, এখন তোমাদের পারা উচিত। কেন পারবা না, দেখো দেখো তোমাকে প্রথম কোশ্চেনে কি বলছে। প্রথম কোশ্চেনে বলছে দেখো দুইটা বিক্রিয়া দিয়ে দিছে, দুইটা বিক্রিয়া দিয়ে তারপর তোমাকে বলছে যে প্রথম বিক্রিয়াতে দেখো প্রথম বিক্রিয়ার যদি প্রকার ভেদে যায় তাহলে কিন্তু এটা একটা দহন বিক্রিয়ার খুব সুন্দর এক্সাম্পল। তাহলে এটা হচ্ছে দহন বিক্রিয়া, রাইট? প্রথম কথা হচ্ছে এটা দহন বিক্রিয়া। ওকে, দহন বিক্রিয়া করানোর পরে এরপরে এটার সাথে সাথে এটা কিন্তু একটা রেডক্স রিঅ্যাকশন, ঠিক আছে, এটা একটা রেডক্স রিঅ্যাকশন। ওকে, আচ্ছা, তারপর তোমাকে দ্বিতীয় বিক্রিয়াটা বলে দিয়ে দেখো তাপীয় পরিবর্তন ধনাত্মক বলে দিচ্ছে। এই যে দেখো এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে তাপীয় পরিবর্তন কথাটা যখন তোমার প্রশ্নে থাকবে তখন তোমার বুঝতে হবে যে এখানে ডেলিজের কথা বলছে। তো ডেলিজটা আর কিছু যাই হোক, ডেলিজটা কি বলছে, পজিটিভ। তাহলে এখন তুমি আমাকে বলো স্যার ডেলিজ পজিটিভ, এই কথাটা একটু আগে আমরা পড়ে আসছি যে ডেলিজ পজিটিভ থাকলেই বিক্রিয়াটা আসলে কি, বিক্রিয়াটা আসলে তাপহারী, বিক্রিয়া। তাহলে এইটুকু তোমাকে অবজারভেশন আগে উদ্দীপক দেখেই বুঝে ফেলতে হবে যেখানে এই কথা তারা বলতে চাইছে।
এরপরে আমি যদি প্রথম প্রশ্নে যাই, সমানুকরণ বিক্রিয়া কাকে বলে, তাহলে যে ধরনের রাসায়নিক বিক্রিয়ায় সমাণু তৈরি করা হয়, মানে একটা সমাণু থেকে আরেকটা সমাণু তৈরি হয়, সেটাকে আমরা সমানুকরণ বিক্রিয়া বলি। এটা সমানুকরণ বিক্রিয়ার মানে সংজ্ঞাটা যেটা আছে সেটা দিয়ে দিবা। এরপর বলছে গ্যালভানিক কোষে লবণ সেতু প্রয়োজনীয় কেন। তখন আমরা চ্যাপ্টার 8-এ কিন্তু দেখব সামনে যে গ্যালভানিক কোষে লবণ সেতুর ব্যবহারটা কেন। কারণ হচ্ছে গ্যালভানিক কোষে দুইটা অর্ধকোষকে কানেক্ট করার কাজ হচ্ছে সে করে, প্রথম শর্ত মানে প্রথম প্রয়োজনীয়তা এটা। আর দ্বিতীয় প্রয়োজনীয়তা হচ্ছে যে গ্যালভানিক কোষে লবণ সেতু আসলে আয়ন সাম্যাবস্থা রক্ষা করে, দুই পাশে আয়নের ব্যালেন্সিংটা সে করে, এবং এই ব্যালেন্সিং না করলে কিন্তু সেখানে কন্টিনিউয়াস কারেন্ট ফ্লো হয় না। এটাই হচ্ছে তার মেইন প্রয়োজনীয়তা। তো এটা আমরা চ্যাপ্টার 8-এ খুব ভালো মতো পড়বো, তারপরও বলে দিলাম একটু জাস্ট মাথায় রাখো। এরপরে দেখো তোমাকে বলছে লা সেতিলের নীতি অনুযায়ী 2 নাম্বার বিক্রিয়ার উপর তাপ ও চাপের প্রভাব বর্ণনা করো। তাহলে বুঝতে পারতো সেখানে লা সেতিলের নীতি অ্যাপ্লাই হবে। আর বলছে 1 নাম্বার বিক্রিয়াটি কোন কোন বিক্রিয়ার অন্তর্গত। আচ্ছা, কোন কোন বিক্রিয়া মানে একাধিক বিক্রিয়ার কনসেপ্ট তোমার কাছে জানতে চাইছে। তাহলে এবার আসো আমি একটু দেখিয়ে দিই। এখন দেখো, যখন তোমাকে লা সেতিলের নীতি অ্যাপ্লাই করতে বলবে, তাপের প্রভাব হোক চাপের প্রভাব হোক যাই হোক, সুন্দর মতো তোমার সলিউশনটা কেমন হবে সেটা আমি এই একটা বিক্রিয়ার মাধ্যমে একটু দেখাই দিই। সেই সলিউশনটা কি হবে, যে তোমাকে যেহেতু লা সেতিলের নীতির ভিত্তিতে অ্যান্সারটা করতে বলছে, তো তোমার আগে এখানে কিন্তু এই যে নীতিটা দিতে হবে। তাহলে ফার্স্টের দিকেই একদম ফার্স্টে তোমাকে লা সেতিলের নীতিটা লিখতে হবে, একদম সুন্দর করে নীতি। এখন লা সেতিলের নীতিটা কি, কোনো রাসায়নিক বিক্রিয়া বা কোনো রাসায়নিক বিক্রিয়া, বা আরো সহজ করে যদি বলি মানে আমার ভাষায়, বইয়ের ভাষাটা তো একটু জটিল, যে কোনো উভমুখী বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছালে তার তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি যদি পরিবর্তন করা হয়, তাহলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হয় যাতে তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফলকে কি করা হয়, প্রশমিত করা হয়। সেটাই এখানে লিখে দিবা, বইয়ে যেটা আছে সেটাই লিখবা, নীতিটা লিখবা। নীতি লেখার পরে তারপরে তুমি তাপের প্রভাব চাপের প্রভাব লিখবা। তাহলে এখন দেখো, এই বিক্রিয়াটা তো কি, এই বিক্রিয়াটা কি তাপ হারি বিক্রিয়া, তাহলে বিক্রিয়াটা তাপ হারি। তাহলে দেখো এই যে বলেই ফেললাম, আমি তো একটু আগেই পড়ালাম, যদি তাপ হারি রিয়াকশন হয়, তাপ হারি বিক্রিয়া যদি হয়, বিক্রিয়াটা তাপ হারি বিক্রিয়া কিভাবে বুঝলাম, ওই যে ডেল এইচ পজিটিভ বলছে, তাহলে তাপ হারি বিক্রিয়া। তাহলে তাপ হারি বিক্রিয়াতে কি হবে, তাপ হারি বিক্রিয়াতে তুমি যদি দেখো যখন তাপ দিবা, তাপ বাড়াবা, তখন সামনে যাবে। তাহলে তাপ হারি বিক্রিয়াতে তাপ বাড়ালে একটা ঘটনা ঘটবে, তাপ কমাইলে আর একটা ঘটনা ঘটবে। সেটা কি, তাপ হারি বিক্রিয়াতে তুমি যদি তাপ বাড়াও তাহলে বিক্রিয়া সামনে যাবে, তাই না? আর তাপ হারি বিক্রিয়াতে যদি তাপ কমাও তাহলে বিক্রিয়া কই যাবে, পশ্চাতে যাবে। সহজ কথা, এটাই গুছাই লিখে দিবা। ঠিক আছে, এটা গুছাই লিখে দিবা, আহামরি কঠিন কিছু না, সুন্দরভাবে ব্যাখ্যা করবা। এখন কথা হচ্ছে দেখো, এই জায়গাতে টিচার তোমার সাথে একটু দুষ্টুমি করেছে। সেটা কি, চাপের প্রভাব বলছে। এখন খেয়াল করে দেখো, চাপের প্রভাব যদি থাকতেই হয় তাহলে তোমাকে আগে কি করতে হবে, চাপের প্রভাব আছে কিনা সেটা জাস্টিফাই করতে হবে না? চাপের প্রভাব থাকতে হবে বা থাকবে কিনা সেটা জাস্টিফাই করার জন্য তোমাকে ওই যে দেখতে হবে মূল সংখ্যার পার্থক্য আছে কিনা। এখন দেখো বিক্রিয়াটা যেটা দিয়ে দিছে A2 প্লাস B2, বিক্রিয়া করে তুমি এখানে পাইছো হচ্ছে 2AB। এখন এ বি যাই হোক না কেন ওইটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে এখানে 1 মোল, এখানে 1 মোল, তাহলে এইখানেও 2 মোল, এখানেও কত মোল, 2 মোল। তাহলে মোল সংখ্যার পার্থক্য কি আছে, তাহলে মোল সংখ্যার পার্থক্য নাই। তাহলে তোমার লেখাটাও এরকম হবে, স্যার যেহেতু এই বিক্রিয়াতে মোল সংখ্যার কোনো পার্থক্য নাই, সুতরাং এই বিক্রিয়াতে কোনো চাপের প্রভাব নাই। তো অনেক সময় আমরা এই ভুলটা করি যে তোমাকে দিয়ে দেয় বিক্রিয়াতে চাপের প্রভাব লেখো, আসলে এই বিক্রিয়াতে চাপের প্রভাব থাকবেই না, বাট তুমি সুন্দর মতো তারপরও লিখে দিয়ে আসবা। আর যখনই লিখে দিয়ে আসবা তখনই টিচার সুন্দর মতো, যখনই দেখবে প্রথম কথাটা এটা লিখছো যে এই বিক্রিয়াতে চাপের প্রভাব থাকবে, আর নিচে সে যাবেই না, সুন্দর মতো দুইটা আন্ডা বসায় দিবে। তো আগে যে কোনো বিক্রিয়াতে চাপের প্রভাব আছে কিনা সেটা তোমাকে চেক করতে হবে। এই চেকটা যদি না করো তাহলে কিন্তু পস্তাবা, আগেই বলে দিলাম। তাহলে এখানে তোমার ব্যাখ্যাটা হবে কি, ব্যাখ্যা হবে যেহেতু যেহেতু মূল সংখ্যার পার্থক্য নাই, সেহেতু বিক্রিয়ার
উপর চাপের প্রভাব নাই। শেষ, 3 লাইনে অ্যান্সার শেষ। তো 3 লাইনে অ্যান্সার শেষ, এইটুকু লেখার জন্যই 4 মার্ক পাবা, 3 মার্ক পাবা, এই হচ্ছে ব্যাপার। আর যদি পুরোটা লিখে দাও তাহলে তো বুঝতেই পারতেছো, 00। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো তোমাকে বলছে 1 নং বিক্রিয়াটি কোন বিক্রিয়ার অন্তর্ভুক্ত। তাহলে এখন দেখো এটা যে দহন বিক্রিয়াটা তো বুঝতেই পারতেছো, অক্সিজেনের উপস্থিতিতে যখনই কোনো বিক্রিয়া করানো হয় তখনই সেটাকে দহন বিক্রিয়া বলে। আরেকটা বিক্রিয়া কি? আরেকটা বিক্রিয়া হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। এখন এটা যে রেডক্স রিঅ্যাকশন সেটা বুঝবো কিভাবে? আসো বিক্রিয়াটা লিখি। তাহলে এখন বিক্রিয়াটা যখন সলিউশনে যাব, তাহলে আগে তোমাকে যেটা করতে হবে, তোমাকে বিক্রিয়াটাকে লিখতে হবে। তাহলে দেখো বিক্রিয়াটা লিখলাম, বিক্রিয়াটা লেখার পরে তারপর আমাকে জারণ সংখ্যা আইডেন্টিফাই করতে হবে, জারণ সংখ্যা আইডেন্টিফাই করতে হবে। তো জারণ সংখ্যাটা আইডেন্টিফাই করি, আসুন খেয়াল করে দেখো। এই যে মুক্ত অবস্থায় আছে জারণ সংখ্যা 0, অক্সিজেনও মুক্ত অবস্থায় আছে জারণ সংখ্যা 0, পটাশিয়াম এর জারণ সংখ্যা +1 আর অক্সিজেনের জারণ সংখ্যা -2। তাহলে খেয়াল করে দেখো, এই যে হিসাব তো হয়ে গেল। এইবার দেখো তো পটাশিয়ামের জারণ মান 0 ছিল, 0 থেকে +1 হয়েছে, তার মানে জারণ মান কি বাড়ছে না? দেখো আমরা একটু আগেই কিন্তু পড়ে আসলাম, কোথায় যেন, এই যে জারণ সংখ্যা বাড়লে কি হয়? জারণ সংখ্যা বাড়লে হয় জারণ সংখ্যা কমলে হয় বিজারণ। তাহলে সেইটারই এক্সাম্পল এখন তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এই যে পটাশিয়ামের জারণ মান কি হয়েছে বলতো? পটাশিয়ামের জারণ মান 0 থেকে, এই যে 0 থেকে +1 হয়েছে, তাহলে এখানে কি হয়েছে? জারণ হয়েছে। আর অক্সিজেনের জারণ মান 0 থেকে -2 হয়েছে, তাহলে এখানে বিজারণ হয়েছে। দেখো এইটুকু আইডেন্টিফিকেশন করতে পারলেই তোমার জারণ বিজারণ একদম ইজি। তাহলে এখন কি করতে হবে? এখন তোমাকে জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে। আসো একটু লিখি। তাহলে জারণ অর্ধবিক্রিয়া, এগুলো খুব সহজ। জারণ অর্ধবিক্রিয়া, তাহলে জারণ অর্ধবিক্রিয়া যদি হয় তাহলে এইবার এইখানে এসে জাস্ট সামনে একটা বি কথাটা লাগাই দিব। তোমরা একটু কষ্ট করে লেখো, আমি জাস্ট কপি করলাম। তাহলে এখন কি হবে? জারণ কি হয়েছে দেখো, পটাশিয়াম 0 ছিল, এই যে দেখো পটাশিয়াম 0 ছিল, 0 থেকে কি হয়েছে? +1 হয়েছে। 0 থেকে +1, তাহলে সংখ্যা রেখা চিন্তা করো, 0 থেকে +1, 0 থেকে +1 এর গ্যাপ কত? 1, তার মানে সে একটা ইলেকট্রন ছাড়ছে। তো এখন তুমি স্বাভাবিকভাবেই চিন্তা করে দেখো, একটা পটাশিয়াম যদি একটা ইলেকট্রন ছাড়ে, এখানে কয়টা পটাশিয়াম আছে? 4টা পটাশিয়াম। তাহলে এখানে 4টা পটাশিয়াম কি করবে? 4টা পটাশিয়াম প্লাসে পরিণত হবে এবং তারা 4 জনে মিলে 4টা ইলেকট্রন ছাড়বে। ডান, এটুকু শেষ। এরপরে সিম্পল কথা দেখো, অক্সিজেন এখানে আছে কয়টা? 2টা। বাট অক্সিজেন 0 থেকে কি কত হয়েছে? -2 হয়েছে। তাহলে দেখো এই যে অক্সিজেন 0 থেকে -2 হয়েছে, তাহলে 0 থেকে -2, 0 থেকে -2 গ্যাপ কত? 2 এর, তার মানে একটা অক্সিজেন একা 2টা ইলেকট্রন নিছে। তাহলে একটা অক্সিজেন যদি 2টা ইলেকট্রন নেয়, তাহলে 2টা অক্সিজেন কি করবে? 4টা ইলেকট্রন নিবে, নিয়ে 2O2 মাইনাসে পরিণত হবে। তো এইটাই হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে রেডক্স বিক্রিয়া তোমার প্রমাণ হয়ে গেল। তারপরে তোমাকে যেটা লিখতে হবে যে এই বিক্রিয়াটা কি? এই বিক্রিয়াটা হচ্ছে একটা দহন বিক্রিয়া। এটা একটা কি বিক্রিয়া? দহন বিক্রিয়া। তো দহন বিক্রিয়ার সংজ্ঞাটা দিয়ে দিবা, যেই বিক্রিয়াতে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয় বা অক্সিজেন দ্বারা বিক্রিয়া করালে সেটাকে দহন বিক্রিয়া বলে। তাহলে এটা যে দহন বিক্রিয়ার উদাহরণ, এটা তো আর তোমার না বোঝার মতো কিছু নেই। দহন বিক্রিয়া এক্সাম্পল দিবা। তাহলে দেখো তোমার কোন কোন বিক্রিয়া অন্তর্ভুক্ত তুমি যুক্তি সহ এখানে তাকে খণ্ডন করে দিলা। এই হচ্ছে তোমার এটার অ্যান্সার। দেখো প্রথম সিকিউ অনেক সহজ। দেখো দ্বিতীয় সিকিউতে কি বলছে? দ্বিতীয় সিকিউতে বলছে, খেয়াল করে দেখো, তোমাকে বলছে আইসোটোপ কাকে বলে। তা আইসোটোপ কাকে বলে? যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু কি ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোটোপ বলে। এবং আইসোটোপ হচ্ছে প্রকৃতিতে নানান রকমের পাওয়া যায়। হাইড্রোজেনের কথা তোমাদের বইতে বলা আছে, হাইড্রোজেনের টোটাল 7টা আইসোটোপ, 7টার মধ্যে 3টা প্রকৃতিতে পাওয়া যায়, 4টা ল্যাবে তৈরি হয়। এগুলো হচ্ছে চ্যাপ্টার 3-এর পড়াশোনা। তো এখানে আমি আর তেমন কিছু অ্যাড করতেছি না, সংজ্ঞাটা বলে দিলাম। আচ্ছা, ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? খেয়াল করো, ক্যালসিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন সেটাও বলে দিচ্ছি। মৃৎক্ষার, মৃৎ কথাটার মানে হচ্ছে এই যে মৃৎ, এই মৃৎ কথাটার মানে হচ্ছে মৃত্তিকা বা মাটি, তাই না? তাহলে এই সকল ধাতু মাটিতে থাকে এবং এই মাটিতে থাকা অবস্থায় সে মাটির পানির সাথে রিঅ্যাকশন করে সে ক্ষার তৈরি করে, বিধায় এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। তো আমরা জানি যে পর্যায় সারণীতে গ্রুপ 2-এর ধাতুগুলোকে আমরা কি বলি? মৃৎক্ষার ধাতু বলি। এবং সেই সংজ্ঞা দিয়ে তারপরে বিক্রিয়া দিয়ে তোমাকে লিখতে হবে এখানে আর কি।
এরপর দেখো তোমাকে বলছে উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া। আচ্ছা, তাহলে দেখো এই বিক্রিয়াটা উদ্দীপকের 1 নম্বর বিক্রিয়াটা খেয়াল করে দেখো তো, এই যে 1 নম্বর বিক্রিয়াটাতে খেয়াল করতে পারতেছো, এই যে একটু আগে যে তোমাকে পড়ে আসলাম যে এই যে এস সলিড, এই যে সলিডের কথাটা বলছে, এটা দেখা মাত্রই তোমাকে বুঝে ফেলতে হবে যে এইটা একটা কি, এটা একটা অদক্ষেপ, এটা একটা যৌগের কি অদক্ষেপ। তাহলে এটা কি একটা অদক্ষেপণ বিক্রিয়া না? অদক্ষেপণ বিক্রিয়া না? তাহলে এখন তোমাকে ওই যে অদক্ষেপণ বিক্রিয়ার সংজ্ঞা দিতে হবে। অদক্ষেপণ বিক্রিয়ার সংজ্ঞা দিয়ে তারপরে এখানে তুমি কি করছো, কিউপ্রিক ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিছো, বিক্রিয়া দিয়ে তুমি কিউপ্রিক হাইড্রোক্সাইড পাইছো আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পাইছো। এখানে যে কিউপ্রিক হাইড্রোক্সাইড যে অদক্ষিপ্ত হয়েছে, তলানি আকারে জমা পড়ছে, সেই কথাটুকু সংজ্ঞা সহ ব্যাখ্যা আকারে লিখে দিলেই 3 মার্কস। এগুলি কি আহামরি কঠিন কিছু? আহামরি কঠিন কিছু না। তাহলে তো সবার ফার্স্টে সলিউশন লিখলে তোমাকে আগে কি কিসে যেতে হবে? তোমাকে আগে এই যে সংজ্ঞাটা লিখতে হবে, যে তুমি সংজ্ঞাটা জানো কিনা। আচ্ছা, তা সংজ্ঞা জানলে তারপরে বলতে হবে অদক্ষেপ চিনব কিভাবে, পাত্রের তলায় তলানি আকারে জমা পড়ে। অদক্ষেপের সাইন কি? ওই যে নিচে ডাউনওয়ার্ড সাইন থাকে। তারপরে হচ্ছে আবার কিভাবে দেখানো যায়, ভৌত অবস্থা সলিড বা এস, এস ফর সলিড বা কঠিন অবস্থা দেখায়। এই ঘটনাগুলো তোমাকে লিখে দিতে হবে, যে সংজ্ঞা লিখবা, সংজ্ঞা লেখার পরে তারপরে তুমি সংজ্ঞা অনুযায়ী ব্যাখ্যা লিখবা। এটা কি পারা উচিত তোমাদের এখন? তাহলে এইভাবে করে তোমাকে সলিউশনটা লিখতে হবে। এখন মনে হইতে পারে স্যার এখানে তো আসলে অনেক ছোট হয়ে গেল আনসারটা। সমস্যা নেই, তো তোমার কাছে যতটুকু চাইছে তুমি ততটুকু লিখে দিলেই তো হয়ে গেল। তোমাকে তো আর মানে একেবারে তো তোমাকে বলে নেই যে বাধ্যগতভাবে তোমাকে 3 পেজ লেখা লাগবে 3 মার্কের জন্য, এমন তো কিছু বলে নেই। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় সৃজনশীলে তোমাকে বলছে 4 নাম্বার প্রশ্নতে জারক বিজারিত হয়, বিজারক জারিত হয়, উক্তিটি 2 নম্বর বিক্রিয়ার আলোকে প্রমাণ করো। তার মানে এই যে জারক বিজারিত হয় অথবা বিজারক জারিত হয়, এই কথাটা মানেই তোমাকে প্রমাণ করতে বলছে যে এটা একটা রেডক্স রিঅ্যাকশন। তো রেডক্স রিঅ্যাকশন প্রমাণ হয়ে গেলেই তো এই কথাটা প্রমাণ হয়ে যায়। তো সেটাই আমরা এখন একটু দেখব। তাহলে আগে বিক্রিয়াটা লিখে আসো। তাহলে বিক্রিয়াটাতে কি বলছে? বিক্রিয়াটাতে H2S তার সাথে ক্লোরিন অ্যাড করছে। তার সাথে কি অ্যাড করছে? ক্লোরিন। তাহলে ক্লোরিন অ্যাড করলে সুন্দর মতো এখানে কি হচ্ছে, এখানে তুমি পাইতেছো যে সালফার পাচ্ছ, চলে আসতেছে সালফার। সালফার হচ্ছে HCl। তাহলে এইখানে তুমি কি দেখতেছো? এবার দেখো সমতাকরণ করতে হবে আগে, সবার আগে সমতাকরণ করতে হবে। সমতাকরণ করলে দেখো এখানে হাইড্রোজেন একটা, এখানে দুইটা, এখানে একটা, তাহলে এখানে একটা 2 দাও, এখানে 2 দিলে ক্লোরিন মিলে গেছে, হ্যাঁ সব মিলে গেছে। এখন তুমি জারণ সংখ্যা লিখো। জারণ সংখ্যা যদি দেখো এই যে হাইড্রোজেনের +1, সালফারের -2, এটা 0, এটাও 0, এটা +1 আর এটা কি -1, এগুলো শিখে আসছি। তো এগুলো যদি শিখে থাকো, এখন দেখো তুমি জাস্ট আইডেন্টিফাই করো। তাহলে সালফারের খেয়াল করে দেখো তো, এই যে সালফার যেটা, এই যে সালফার -2 থেকে 0 হয়েছে, তাহলে -2 থেকে 0 হওয়া মানে কি জারণ সংখ্যা বাড়া না? তাহলে জারণ সংখ্যা বাড়া মানে এই যে সালফারের এখানে জারণ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো ক্লোরিন 0 থেকে -1 হয়েছে, তার মানে ক্লোরিনের জারণ সংখ্যা কমছে, তার মানে তার বিজারণ হয়েছে। আচ্ছা, একটু আগেই তো দেখে আসছি আমরা জারক কি করে, জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ করলো কে? ইলেকট্রন গ্রহণ করছে কে? যে ক্লোরিন না? তাহলে ক্লোরিন এখানে কি জারক, ক্লোরিন এখানে জারক। আর সুন্দর মতো ক্লোরিন যদি এখানে জারক হয়, তাহলে এই যে এখানে ইলেকট্রন ছাড়লো কে? এই যে সালফার। তাহলে এখানে সালফার কি বিজারক। তো সেটাই তোমাকে ব্যাখ্যা করতে হবে। দেখো এই যে লিখেই দিছে কিন্তু বিজারক জারিত হয়, তাহলে এই যে বিজারক ইলেকট্রন ছেড়ে দিল, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে জারিত হওয়া, এই যে বিজারক জারিত হয়েছে, রাইট। আর জারক কি হয়েছে? বিজারিত হয়েছে। যে জারক কি করতেছে? ইলেকট্রন গ্রহণ করতেছে, আর ইলেকট্রন গ্রহণ করা মানেই বিজারিত হওয়া, তাহলে জারক তো আসলে ইলেকট্রন গ্রহণই করে। এখন ওই যে অর্ধবিক্রিয়া লিখতে হবে, তাহলে অর্ধবিক্রিয়া যদি লেখো, অর্ধবিক্রিয়া, এখন অর্ধবিক্রিয়া কি? একটা জারণ অর্ধবিক্রিয়া আর একটা কি বিজারণ অর্ধবিক্রিয়া। একটা জারণ অর্ধবিক্রিয়া, একটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে সেটা যদি আসি, দেখো এখন তোমাকে কি বলছে? জারণ দেখো সালফার 2-, তাহলে এই যে দেখো S-2 থেকে কি হয়েছে? মুক্ত সালফার হয়েছে, তার মানে শুধু S। এবং -2 থেকে 0 হয়েছে, তার মানে গ্যাপ কত? 2, সে 2টা ইলেকট্রন ছাড়ছে, ডান। আচ্ছা,
তাহলে বিজারণ অর্ধবিক্রিয়াটা কি? বিজারণ অর্ধবিক্রিয়াটা হচ্ছে যে যখন তোমার কাছে ক্লোরিন 0 ছিল, এই যে ক্লোরিন 0, 0 থেকে সে কি হয়েছে, ক্লোরিন -1 হয়েছে। তো 0 থেকে -1 মানে কি, সে একটা ইলেকট্রন নিছে। তাহলে দুইটা ক্লোরিন কি করবে, দুইটা ক্লোরিন দুইটা ইলেকট্রন নিবে, নিয়ে 2Cl-1 হবে। এখানে সেই কথাটাই তারা বলছে। এই ব্যাখ্যাগুলো করে তারপর তোমাকে বলতে হবে যে এখানে ক্লোরিন হচ্ছে কি জারক, আর ওই যে H2S এর S2- হচ্ছে বিজারক। তাহলে এখানে জারক আসলে কি হইলো, জারক আসলে বিজারিত হইলো, আর বিজারক আসলে জারিত হইলো। এই কথাগুলো লিখেই তোমাকে ব্যাখ্যাটা লিখে দিতে হবে। এগুলো কি কঠিন কিছু? কঠিন কিছু কিন্তু না। আচ্ছা, এরপরে তোমাকে দেখো, তোমাকে বলছে পরে কোয়েশ্চেন দেখো, সিম্পল ভাবে তোমাকে বলছে দুইটা যৌগ দিয়ে বা দুইটা বিক্রিয়া দিয়ে দিছে। আচ্ছা, বিক্রিয়াতে এখন তোমাকে বলছে রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে। তো ওই যে দেখো, রাসায়নিক সাম্যাবস্থা অলরেডি বলে ফেলছি। যখন কোনো উভমুখী বিক্রিয়া, হ্যাঁ, উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি হয়, সমান হয়, তখনই আমরা সেটাকে কি বলি, রাসায়নিক সাম্যাবস্থা বলি। আচ্ছা, জারণ সংখ্যা ও যোজনী এক নয়। হ্যাঁ, অবশ্যই জারণ সংখ্যার যোজনী তো এক নয়। জারণ সংখ্যা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, আবার জারণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যাও হইতে পারে, কিন্তু যোজনী তো কখনো পজিটিভ নেগেটিভ তো হয় না, আবার যোজনী কখনো ভগ্নাংশও হয় না। তো এই দুইটার মধ্যে তো অবশ্যই স্পেসিফিক কিছু পার্থক্য আছে, সেটাই তোমাকে ব্যাখ্যা করতে হবে। এরপর বলছে 1 নম্বর বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎ সংঘটিত হয়, যুগপৎ সংঘটিত হয়, ব্যাখ্যা করো। তো সহজ কথা, জারণ বিজারণ আবার প্রমাণ করতে হবে। আচ্ছা, এই দেখো, এই যে 4 নম্বর প্রশ্নটা, হ্যাঁ, এই 4 নম্বর প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন। এটা খুব সুন্দর একটা প্রশ্ন, এই 4 নম্বর প্রশ্নটা। এটা একটু আমি তোমাকে ব্যাখ্যা করে দিব। আসো তাহলে আগে ফার্স্টে এটা একটু ব্যাখ্যা করি। যে তোমাকে বলছে দেখো, এই বিক্রিয়া সব করাইছি। তাহলে এখানে দেখো, এই যে FeCl3, তার সাথে তুমি যখন H2S বিক্রিয়া করাইছো, তখন তুমি এখানে কি পাইছো, তুমি এখানে FeCl2 পাইছো, তার সাথে HCl পাইছো, আর তার সাথে কি পাইছো, সালফার পাইছো। এখন দেখো, আগে সমতাকরণ করা আছে, সমতাকরণ করা নাই। কিভাবে, হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 1টা, তাহলে এখানে একটা কি দেওয়া লাগবে, এখানে একটা 2 দেওয়া লাগবে। এখানে 2 দিলে তোমার মিলে গেল। তাহলে এইখানে 2 দিলে তোমার ক্লোরিন হয়ে গেছে কয়টা, 4টা। তাহলে এখানে একটা 2 দিতে হবে, এখানে একটা 2 দিতে হবে। হ্যাঁ, 4 2 6, হ্যাঁ, মিলে গেছে। এরপরে তোমাকে যেটা করতে হবে, সমতাকরণ। এটা এখন তোমার মনে হয়, আশা করি তোমরা পারবা। এখন তোমাকে যেটা দেখতে হবে, যে এখানে জারণ হয়েছে কার, বিজারণ হয়েছে কার, সেটা একটু দেখা লাগবে। আসো তাহলে জারণ আর বিজারণটা একটু দেখি কি বলছে। এই তোমাকে কি লেখা লাগবে, জারণ সংখ্যা লেখা লাগবে। তাহলে এই যে এইটা -1, আচ্ছা, তাহলে এটা -1 হলে আয়রনের এখানে +2, এটা -1 হলে, না, আয়রনের এখানে +2 না, আয়রনের এখানে হচ্ছে +3। এই যে আয়রন তো 3টা, আর এখানে হচ্ছে আয়রন +2, এখানে -1, এখানে -1 হলে হাইড্রোজেন +1, সালফার 0। তো সালফার যদি 0 হয়, এখানে সালফার -2 আর এখানে হাইড্রোজেন +1। তাহলে খেয়াল করে দেখো, আয়রন 3+ থেকে 2+ পরিণত হয়েছে। তার মানে আয়রন এর জারণ সংখ্যা কমছে। আয়রনের জারণ সংখ্যা কমা মানে ওর বিজারণ হয়েছে। আচ্ছা, ভালো কথা। সালফার -2 থেকে 0 হয়েছে, জারণ সংখ্যা বাড়ছে, তার মানে ওর জারণ হয়েছে। তাহলে এখন আবার তোমাকে কি লিখতে হবে, ওই যে জারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে। তাহলে জারণ অর্ধবিক্রিয়া এটা লিখবা। দেখো, এখানে যখন তোমাকে বলবে যুগপৎ ঘটে, যখন তোমাকে বলবে জারণ বিজারণ যুগপৎ ঘটে, তখন তোমাকে একটা এক্সট্রা লাইন দেখাই দিতে হবে। সেই জন্য আমি এই বিক্রিয়াটা লেখাই দিচ্ছি। সেটা কি, তোমাকে জারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে, তারপরে কি লিখতে হবে, বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে, তাই না? আসো দেখাই দিচ্ছি কি হইতেছে। তাহলে জারণ অর্ধবিক্রিয়া তো তুমি বুঝতেই পারছো, যেখানে সালফার -2 2টা ইলেকট্রন ছেড়ে মুক্ত সালফারে পরিণত হয়েছে। এইটুকু তো খুব সহজ। এরপরে দেখো, তোমাকে বলছে বিজারণ অর্ধবিক্রিয়াতে কি। বিজারণ অর্ধবিক্রিয়াতে খেয়াল করে দেখো, আয়রন কি ছিল, Fe3+ ছিল, এই যে +3। ও কি করলো, একটা ইলেকট্রন নিয়ে দেখো তো কিসে পরিণত হয়েছে, Fe+2 তে পরিণত হয়েছে। তো এখানে আয়রন কয়টা আছে, 2টা। তাহলে সুন্দর মতো এখানে Fe+3+2 ইলেকট্রন বিক্রিয়া করে 2Fe+2, এটা রাইট, এটা। তাহলে এখন তোমাকে যেটা করতে হবে, স্যার যখনই বলবে যুগপৎ ঘটে এটা দেখাইতে, তখন তোমাকে এই যে এটা 2 নম্বর সমীকরণ আর এইটা 1 নম্বর সমীকরণ, এই দুইটাকে একটু যোগ করে দেখাই দিতে হবে। তাহলে 1 + 2, যদি আমি এই দুইটা সমীকরণকে যোগ করে দেখাই, তাহলে দেখো এখানে কি ঘটে। এখানে যেটা ঘটে সেটা হচ্ছে, এই যে তোমাকে এইটুকু
নিতে হবে। আচ্ছা, তারপরে তোমাকে কি করতে হবে, এইটুকু নিতে হবে। এই যে নিলা, নেওয়ার পর এরপর তোমাকে সিম্পলি এই যে এখানে এটা দিয়ে তোমাকে কি করতে হবে বলো তো। তোমাকে এখন এই যে দেখো ইলেকট্রন এখানেও দুইটা নিছো, এখানেও দুইটা নিছো, কাটাকাটি করে দিয়ে যা থাকবে সেটা লিখে দিবা। তাহলে 2Fe + 3 + S - 2, এখানে S মুক্ত, আর এই যে 2Fe + 2। এই হচ্ছে তোমার এখানে কথাবার্তা। আশা করি বুঝতে পারছো। তো যখন তোমাকে বলবে যুগপৎ ঘটে তখন তোমাকে এক্সট্রা একটা লাইন দেখাই দিতে হবে, তারপর তুমি লিখবা যেখানে জারণ ছাড়া বিজারণ সম্ভব না, সুতরাং জারণ বিজারণ যুগপৎ ঘটেছে এখানে। এই হচ্ছে কথাবার্তা। ওকে, তারপর তোমাকে কি বলছে দেখো, পরের প্রশ্নটা বলছে 2 নং বিক্রিয়াটি থেকে উৎপাদ সর্বোচ্চ পাওয়ার ক্ষেত্রে। এখন দেখো স্যার, যখন তোমাকে বলবে যে তাপ ও চাপের প্রভাব লেখো, তাহলে ওইটা খুব ইজি। তাপ বাড়াইলে কি হবে, তাপ কমাইলে কি হবে, সেটাই লিখবা। যখনই তোমাকে বলবে উৎপাদ সর্বোচ্চ পাইতে হবে, মানে তুমি উৎপাদ বেশি পাইতে চাও। এখন তুমি চিন্তা করে দেখো যে তোমার কাছে যখন বিক্রিয়ক একটা থাকে, এই বিক্রিয়ক থেকে যখন তুমি কি পাচ্ছ, উৎপাদ পাচ্ছ, তাহলে উৎপাদ বেশি পাওয়া মানে কি? উৎপাদ বেশি পাওয়া মানে হচ্ছে বিক্রিয়াটা যতটুকু পসিবল সামনে নিয়ে যাওয়া। তাহলে তোমার টার্গেট থাকবে এখন যে তুমি তাপের কি ধরনের পরিবর্তন করলে বিক্রিয়াটা সামনে যাবে, অথবা চাপের কি ধরনের পরিবর্তন করলে বিক্রিয়াটা সামনে যাবে। তোমার টার্গেটটা থাকবে এইটা। যখন যখন তোমাকে, তাহলে এই যে এরকম ভাবেই তো থাকে, তাহলে যখন তোমাকে বলবে যে বিক্রিয়ক মানে উৎপাদ সর্বোচ্চ পাওয়ার কনসেপ্টটা কি, তখন তোমাকে এইটা একটু মাথায় রাখতে হবে, যে তোমাকে মনে রাখতে হবে তাহলে তাপ, চাপ, ঘনমাত্রা কি পরিবর্তন করলে বিক্রিয়াটা শুধু সামনে যাবে। তোমার টার্গেট থাকবে শুধু এটা, যে তুমি দেখবা এবার কি করলে বিক্রিয়া সামনে যাবে। তাহলে এবার দেখো, তো তোমার বিক্রিয়াটা কি, তাপ উৎপাদী। যে দেখো ডেলিজ কি, এখানে স্যার ডেলিজ নেগেটিভ। ডেলিজ নেগেটিভ মানে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এবার খেয়াল করে দেখো, তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ কমাইলে বিক্রিয়া সামনের দিকে যেত না। দেখো এই যে লিখে দিছি, কই কোথায়, এই যে দেখো তাপ উৎপাদী বিক্রিয়াতে, এই যে তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ কমাইলে বিক্রিয়া সামনে যাবে। তাহলে তোমাকে জাস্ট এখন এইটা লিখতে হবে যে এখানে আমি সর্বোচ্চ উৎপাদ পাইতে হইলে আমাকে এখানে তাপ কমাইতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এইটুকুই হচ্ছে তোমার পার্থক্য, বুঝতে পারছো? এইটুকুই হচ্ছে বাবা তোমার পার্থক্য। তাহলে এখানে তোমাকে যদি তাপের প্রভাব ব্যাখ্যা করতে বলে, তাহলে ওই আগে তো নীতি লিখবা। তাহলে তাপের প্রভাব যখন তুমি লিখবা, তখন তাপ বাড়াইলে আর কমাইলে কি হবে সব লেখা লাগবে না, জাস্ট লিখতে হবে যে তাপ কমাইতে হবে, তাপ কমাতে হবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, তাহলে চাপের প্রভাবটা কি? তাহলে চাপের প্রভাবটা কি? চাপের প্রভাবটা হচ্ছে, তাহলে এবার দেখতে হবে যে এই পাশে দেখো, খেয়াল করে দেখো, এই যে এই পাশে 2 মোল, এই পাশে কত মোল, 1 মোল। তাহলে 2 আর 1 3, আর এই পাশে কত মোল, 2 মোল। তাহলে দেখো বিক্রিয়কের মোল সংখ্যা কি উৎপাদের থেকে বেশি না? বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের থেকে বেশি। তাহলে এবার তুমি নিজে নিজে চিন্তা করে বলো, এই কন্ডিশনে বিক্রিয়া সামনে যায় কখন? এই কন্ডিশনে বিক্রিয়া সামনে যায় তখনই যখন চাপ বাড়ানো হয়। তাহলে এই যে এখানে চাপের প্রভাব তোমার লিখতে হবে কি, চাপ বাড়াতে হবে। ঠিক আছে, আর ঘনমাত্রার প্রভাব, নীতির গুরুত্ব। এখন ঘনমাত্রার প্রভাব তো খুব সহজ, ঘনমাত্রার প্রভাবে আসলে এটা আর পড়ানো লাগবে না, কারণ ঘনমাত্রার প্রভাব মানে হচ্ছে পরিমাণ বাড়াবা, তাই না? ঘনমাত্রার প্রভাব কি করতে হবে, তোমাকে উৎপাদ বেশি চাইলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইতে হবে। তাহলে এখানে তোমাকে সিম্পলি কি করতে হবে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াবা, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াতে হবে। এই কথাগুলোই তোমাকে লিখে দিতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো, কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো পরের কোশ্চেন, 4 নাম্বার প্রশ্নটাতে কি বলছে,
বিক্রিয়া দিয়ে দিছে। দেখো এটা একটা সংযোজন বিক্রিয়ার উদাহরণ এবং এখানে তোমার জারণ বিজারণ হয়েছে, জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ। আর তারপরে তোমাকে এই যে আরেকটা উহুমুখী বিক্রিয়া বলে দিছে। আচ্ছা, পানি যোজন বিক্রিয়া কাকে বলে? ওই যে কেলাস গঠন করার জন্য আয়নিক যৌগ এর সাথে যত অণু পানি যুক্ত করে কেলাস গঠন করে সেটাকে পানি যোজন বিক্রিয়া বলে। লোহার মরিচা পড়ার প্রক্রিয়া, ওই যে লোহা কিভাবে মরিচা পড়ে, একটা মানে একটা কি বলে, শুধু লোহা যদি প্রকৃতিতে মুক্ত অবস্থায় ফেলে দাও তাহলে লোহা কি করে, দীর্ঘদিন যাবৎ বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে রিয়াকশন করে সেখানে মরিচা সৃষ্টি করে। এতে লোহার কি, লোহার যেই স্ট্রেংথনেস যেটা আছে সেই শক্তিটা কমে যায়, লোহা ভঙ্গুর হয়ে যায়। এই কথাগুলো এখানে লিখে দিতে হবে। এরপর বলছে 1 নম্বর বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া প্রমাণ করো। এখন এটা তো খুব সহজ বাবা, এটা খুব সহজ। জারণ বিজারণ, তাহলে আগে আসো বিক্রিয়াটা লিখি। দেখো এখান থেকেই তোমাকে প্রুফ করে দিচ্ছি। এই যে এটা জিরো, জিরো যখন হয়েছে তাহলে এইটাও জিরো, কারণ মুক্ত অবস্থা। নাইট্রেটের জারণ মান -1, নাইট্রেটের জারণ মান মাইনাস হলে হাইড্রোজেনের +1। আচ্ছা, ক্যালসিয়ামের জারণ মান এখানে +2, নাইট্রেটের জারণ মান তো -1, চেঞ্জ হবে না। তাহলে এবার দেখো জারণ সংখ্যা তুমি যদি লিখে ফেলতে পারো তাহলে আর কোনো কিছুই লাগে না। তাহলে দেখো এই যে জিরো থেকে, এই যে জিরো থেকে কি হয়েছে, +2 হয়েছে, তার মানে বাড়ছে, বাড়া মানেই জারণ। আবার খেয়াল করো, +1 থেকে 0 হয়েছে, তার মানে কমছে, কমা মানেই কি, বিজারণ। তাহলে এখন তোমাকে জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে। আসো, তাহলে জারণ অর্ধবিক্রিয়া, ঠিক আছে, আর কি বিজারণ অর্ধবিক্রিয়া, তাই না? এটা তাহলে এখন দেখো ক্যালসিয়াম কি ছিল, ক্যালসিয়াম 0 ছিল, 0 থেকে কি হয়েছে, ক্যালসিয়াম +2 হয়েছে, 0 থেকে +2 গ্যাপ কত, 2, তার মানে এখানে তোমাকে 2টা ইলেকট্রন ছাড়তে হবে। সিম্পল কথা। বিজারণ কি হয়েছে, +1 থেকে 0 হয়েছে, তাহলে হাইড্রোজেন এখানে +1 আছে, তো +1 থেকে সে একটা ইলেকট্রনই নিবে, নিয়ে মুক্ত হাইড্রোজেনে পরিণত হবে। তাহলে এরকম 2টা হাইড্রোজেন প্লাস, এই যে H প্লাস কি করতেছে, 2টা ইলেকট্রন নিয়ে এই যে মুক্ত হাইড্রোজেন অনুগঠন করতেছে। এবার সেই কথাটাই বলছে তোমাকে। সহজ না? সহজ। এরপর দেখো তোমাকে বলছে 2 নং বিক্রিয়াটির সাম্য অবস্থায় চাপ ও ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। দেখো চাপ আর ঘনমাত্রা, আমি চাপের প্রভাবটা ব্যাখ্যা করে দিচ্ছি, ঘনমাত্রার প্রভাব খুবই খুবই ইজি। চাপের প্রভাবটা কি, খেয়াল করে দেখো, ওই যে তোমাকে দেখতে হবে মোল সংখ্যার পার্থক্য আছে কিনা। হ্যাঁ, মোল সংখ্যার পার্থক্য আছে, এখানে 2 মোল, এখানে 1 মোল। তাহলে মোল সংখ্যা কি, এই যে বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের থেকে বেশি। তাহলে যখন এই কন্ডিশন থাকে তখন এখানে কি হয় বলতো, তো চাপের প্রভাব তো এখন এটা তো আমার আগে তোমরা পারবা। তো চাপের প্রভাব, তো চাপের প্রভাবটা কি, চাপের প্রভাবটা হচ্ছে যদি আমি এখানে চাপ বাড়াই, চাপ বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে, চাপ বাড়াইলে বিক্রিয়া সামনে যাবে, চাপ বাড়াইলে বিক্রিয়া সামনে যাবে। আচ্ছা, চাপ কমাইলে কি হবে, চাপ কমালে বিক্রিয়া পশ্চাতে যাবে। আর ঘনমাত্রার প্রভাব তো বুঝতেই পারতেছো, তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও তাহলে উৎপাদ বাড়বে, উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়ক বাড়বে। সহজ কথা, মানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়া সামনে যাবে, উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়া পশ্চাতে আসবে। এইটুকুই তোমার কাছে জানতে চাইছে, আহামরি কঠিন কিছু তো না এখানে। দেখো 5 নাম্বার সৃজনশীলটা দেখো, 5 নাম্বার সৃজনশীলের 4 নাম্বারটা আমার আর তোমাকে পড়ানো লাগবে না, কারণ অলরেডি এটা পড়ায় ফেলছি। তোমাকে বলছে যে দেখো 2 নাম্বার আর 3 নাম্বার বিক্রিয়াটা একটু দেখো, 2 নাম্বার আর 3 নাম্বার বিক্রিয়াটা একটু দেখো। দেখো তো এটা কি, খেয়াল করে দেখো তো, এই যে এটা পানি যোজন বিক্রিয়া, এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। তো তোমাকে জিজ্ঞেস করছে যে 2 জায়গাতেই পানি আছে, বাট একটা বিক্রিয়াতে পানি ভেঙে যাচ্ছে আর একটা বিক্রিয়াতে পানি যুক্ত হচ্ছে। তো 2 বিক্রিয়া 2 ধরনের, তাই না? তাহলে এইখানে তোমাকে ওইটাই ব্যাখ্যা করে লিখতে হবে সংজ্ঞা সহ। তাহলে এটা কি, এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, এটা আর্দ্র বিশ্লেষণ, তাই না? আর এইটা কি, এটা হচ্ছে পানি যোজন। তো সংজ্ঞা দিয়ে 4 নাম্বার প্রশ্নটা তুমি নিজেই অ্যান্সার করে ফেলতে পারবে। আমি 3 নাম্বার প্রশ্নটা দেখাই দিচ্ছি, কারণ এইটা তোমার জন্য ইম্পর্টেন্ট। যেখানে ঘটনাটা কি, ফার্স্ট অফ অল সমতা করার জন্য এখানে একটা 2 দিতে হবে আর এখানে একটা 2 দিতে হবে, তাহলে সমতাকরণ মিলে যাবে। এই সমতাকরণটা শিখাইছি, ওই যে গত ক্লাসে শিখাইছি, যে ক্লাসটা দেখালাম ওখানে শিখাইছি। তো এইগুলো এখন আর আমি এক্সট্রা করে বলতেছি না। এটা হচ্ছে, তুমি যদি এখানে দেখো তাহলে এখানে হচ্ছে ক্লোরিন -1, এখানে ক্লোরিন -1, এখানেও ক্লোরিন -1, এখানেও ক্লোরিন -1। বাট খেয়াল করে দেখো, আয়রন এখানে +3,
এখানে +2, এখানে +2, আর এখানে হচ্ছে +4। তাহলে খেয়াল করে দেখো স্যার, খেয়াল করে দেখো, আয়রনের +3 থেকে +2 হয়েছে, তাহলে আয়রনের যখন +3 থেকে +2 হয়েছে কমছে, কমা মানে কি, কমা মানে হচ্ছে বিজারণ। আচ্ছা, টিনের +2 থেকে +4 হয়েছে, তার মানে এইটা হচ্ছে জারণ। তো যদি এটা ঘটে তাহলে এখন দেখো জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া তুমি নিজেই লিখতে পারবা। তাহলে জারণ অর্ধবিক্রিয়া, তাই না? এই যে জারণ অর্ধবিক্রিয়া আর কি বিজারণ অর্ধবিক্রিয়া, দুইটাই তো লিখতে হবে। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া। তো জারণ কি এলো, জারণ হয়েছে 2 থেকে 4 হয়েছে, তাহলে এই যে Sn+2 ও একাই দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, এবং সেই দুইটা ইলেকট্রন নিচে কে, আয়রন। এই যে আয়রন কয়টা, একটা, Fe+3, একটা ইলেকট্রন নিচে নিয়ে Fe+2 তে পরিণত হয়েছে। দেখো দেখো এই যে +3 থেকে +2 গ্যাপ কত, 1, তার মানে সে একটা ইলেকট্রন নিচে। তাহলে এরকম কয়টা আয়রন লাগবে, দুইটা আয়রন। তাহলে এই যে 2Fe+3 +2 ইলেকট্রন নিয়ে 2Fe+2 হয়েছে। এই হচ্ছে তোমার এখানে জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া। তো এগুলো তো আহামরি কঠিন কিছু না, খুবই সহজ, জাস্ট তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তো এরপরে দেখো, এরপরে তো এই যে এটার ব্যাখ্যা, এটা 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 তোমরা নিজেরাই HW করতে পারা উচিত, এটা তোমাদের নিজেদেরই করতে পারা উচিত। ঠিক আছে, পারবা আশা করি। তাহলে দেখো আর তো কিছু বাকি নেই, আর কিছু বাকি আছে, সব কিছু করাই দিলাম। তাহলে এইভাবে করেই তুমি যখন একটা চ্যাপ্টারে রিভিশন করবা, সারসংক্ষেপগুলো মাথায় থাকবে তোমার, যে এই চ্যাপ্টারে কী কী আছে না আছে, কী কী আসতে পারে না আসতে পারে, তখন দেখবে তোমার প্রিপারেশনটা একদম কমপ্লিট হবে। তো সবাইকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। আমার এই সিকিউ অ্যানালাইসিস ক্লাসটা তোমাদের জন্য আশা করতেছি অনেক অনেক উপকার হবে, এবং চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারেরই এরকম সিকিউ অ্যানালাইসিস ক্লাস দেওয়ার। সবাই দোয়া করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।